অগোছালো একঘেয়ে মনের শান্তির টনিক SKO 2.0-তে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। এই সপ্তাহে আমরা নিয়ে এসেছি তাপসবাবুর কলমে এক রোমাঞ্চকর উপন্যাস অতল জলের বিভীষিকা। আজকের গল্পটি শুরু করার আগে বলে দিই, যে সকল শ্রোতা বন্ধুরা এখনও অতল জলের বিভীষিকায়ের আগের পর্বগুলো শোনেননি তাদের পক্ষে আজকের পর্বটি বুঝতে একটু অসুবিধে হতে পারে। তাই যদি এই গল্পের সম্পূর্ণ মজা উপভোগ করতে চান তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আগের দুটো পর্ব শুনে তারপরে আজকের এই পর্বটি শুনুন। কথা দিচ্ছি একদমই হতাশ হবেন না। অতল জলের বিভীষিকার উপন্যাসে দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম বাচ্চা ডানক্লেস্টাসের ঝাঁকের ভয়াবহ আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় গোটা টিম। সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা বয়ানা সে মাছের থেকে বাঁচতে টিমের সকল মেম্বার্স যে যার মতো আশ্রয় নেয় ভেঙে পড়া জাহাজের আলাদা আলাদা কেবিনে। অনেক চেষ্টার পরে অ্যান্ডারসনও একটা ফাঁকা কেবিন খুঁজে তাতে ঢুকে যায়, কিন্তু সে তখনও বুঝতেই পারেনি সমুদ্রের এই গহীন আধারে ওই ডুবে যাওয়া জাহাজের অন্ধকার কেবিন রুমে তার জন্য ঠিক কোন বিপদ অপেক্ষা করে আছে। সেই অন্ধকারের ভিতরে হঠাৎই সচল হয়ে ওঠে কতগুলো সুর। একে একে সেগুলো জড়িয়ে ধরতে থাকে অ্যান্ডারসনের শরীর। কি হলো তারপর? অ্যান্ডারসন কি পারবে এই অজানা বিপদের হাত থেকে বেঁচে ফিরতে, নাকি সেও হারিয়ে যাবে অতল জলের গভীরে? এছাড়া দলের বাকি সদস্যদের ভাগ্যে কি আছে? তারা কি পারবে এই গহীন সমুদ্রের বিভীষিকা ডানক্লেস্টাসের হাত থেকে রক্ষা পেতে? এই সবই আপনারা জানতে পারবেন আজকের পর্বে। শুরু হচ্ছে অতল জলের বিভীষিকার অন্তিম পর্ব, শিহরণের অবসান। অ্যান্ডারসন তার কোমরে থাকা ছুরিটা নিয়ে চালিয়ে দিল গলায় পেঁচিয়ে ধরা সেই সুরটার উপর। সাথে সাথে সুরগুলো অ্যান্ডারসনকে ছেড়ে দিল। অ্যান্ডারসন আস্তে আস্তে পা ফেলে ফেলে আন্দাজ করে এগোতে থাকলো। সে বুঝল কোনো একটা ভয়ঙ্কর প্রাণী এখানে ছিল, এই অন্ধকারে ঘাপটি মেরে বসেছিল। সে তার শিকারকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে শিকার করে। আন্দাজে হাত পা ছুটতে ছুটতে জলের মধ্যে সাঁতার কাটতে লাগলো, আর মনে মনে তার এই চরম পরিণতির জন্য নিজেকেই খানিকটা দোষারোপ করতে লাগলো নিজেই। কোথায় যে গেল তার টর্চটা? ওটা থাকলে অন্তত এই দুর্ভেদ্য অন্ধকার থেকে বেরোনোর একটা পথ পাওয়া যেত। আর সে কোথায় কোন দিকে চলেছে এই কালো অন্ধকারে কিছুই তো বোঝা যাচ্ছে না। দূরে হঠাৎ কিছু জলে পড়ার আওয়াজ পেয়ে সে চমকে উঠল। আওয়াজে স্পষ্ট বোঝা গেল জলের মধ্যে কোনো ভারী জিনিস পড়েছে। কিছুক্ষণ পর যেদিক থেকে আওয়াজটা পাওয়া গিয়েছিল সেদিক থেকেই একটা ঝপঝপ শব্দ ক্রমশ অ্যান্ডারসনের দিকে এগিয়ে আসতে লাগলো। তবে কি জলে পড়েছে সেটা অ্যান্ডারসনের অস্তিত্বকে টের পেয়েছে নিশ্চয়ই, আর সেই জন্যই তার দিকেই এগিয়ে আসছে। কেউ একজন সাথে থাকলে কতই না ভালো হতো। এই অন্ধকারে কোন বিপদে পড়ল সে, এবং এমন বিপদে চিৎকার করলেও তো কেউ এই দিকে আসবে না। সবাই যে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল ডানক্লেস্টাসের ঝাঁকের আক্রমণে। ঝপঝপ করে শব্দটা খুব কাছে এসে পড়ায় অ্যান্ডারসন জোরে জোরে হাত পা তুলে সাঁতার কেটে এগোতে লাগলো। সে ভাবলো যতক্ষণ জলে সাঁতার কেটে চলা যাবে ততক্ষণ সে তার পিছনে যেটা ধাওয়া করে আসছে তার থেকে অনেকটাই দূরে থাকতে পারবে। সাঁতার কেটেই অ্যান্ডারসন এগোতে লাগলো। সে আর পারছে না, হাত পা খুলে আসছে যন্ত্রণায়, তবুও সে সাঁতার কাটছে। ওদিকে তার পিছনে আসা শব্দটা হয়েই চলছে। মনে মনে সে ভাবতে থাকলো, তবে কি সে ধরা পড়ে যাবে এই ভয়ঙ্কর প্রাণীর হাতে? না, প্রাণ থাকতে তো নয়। সে এভাবে আত্মসমর্পণ কখনোই করবে না। সে একটা লড়াকু ছেলে, দরকার পড়লে লড়েই মরবে, মুখোমুখি সংগ্রাম করে ওটার বিরুদ্ধে লড়বে। কিন্তু জিনিসটা কি তাকে দেখতে না পেয়ে তার বিরুদ্ধে লড়তে যাওয়া একটা আন্দাজে ঢিল ছোড়ার মতো নয় কি? মোটামুটি সে আর ওই শব্দের আওয়াজেই ভাবে পালিয়ে বেড়াবে না। তার নাই থাক টর্চ আর নাই থাক বন্দুক। হঠাৎ সে সাঁতার থামিয়ে ঘুরে দাঁড়ালো সেই শব্দের উৎসের দিকে। শব্দটা কিন্তু তখন তার খুব কাছে এসে গেছে।
এবং তাকে ঘিরে ঘুরতেও শুরু করেছে। ঠিক তখনই তার কেবিনের দরজায় হঠাৎ একটা টোকা পড়ার শব্দ। ওই যে আবার সেই শব্দ। স্পষ্ট শব্দটা বাইরে থেকে আসছে। তবে কি কেউ তাকে খুঁজতে এসেছে? সার্চ টিম কি তাকে উদ্ধারের জন্যই? তাই হবে। কেবিনের ঘর ঘুরে ঘুরে তারা দেখেছে সেখানে কেউ নেই, তাই বোধহয়। ইস, দরজাটা খোলা থাকলে কতটাই না ভালো হতো। ওরা দরজা ঠেলে ভিতরে আসতে পারতো, কিন্তু ডানকেলেস্টাসের অতর্কিত আক্রমণ এই ঘরে ঢুকে তাকে বন্ধ করতে দরজা বাধ্য করেছিল। এখন দরজাটা খুলে কি করে সে? তারই মাথা এখন ঠান্ডা রাখতেই হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে হড়বড় করে সে কোনো কাজ করবে না এখন। তবে ওদের হাতের টর্চ, বন্দুক সব রয়েছে। ওরা ভিতরে ঢুকে আসতে পারলে ওদের হাতের টর্চ, বন্দুক, এই কেবিনের ঘরে উপস্থিত থাকা অস্তিত্বটার সঙ্গেও সে পাঙ্গা লড়তে পারত। যদিও পিছনের শব্দটা থেমে গেছে হঠাৎ করে, আর দরজা ঠোকার শব্দটা আরও 2-3 বার পেয়ে হিলকাস শব্দটিকে অনুসরণ করতে করতে এগিয়ে গেল। কিছুটা এগোতেই হঠাৎ তার পথ রুদ্ধ করে দাঁড়ালো একটা বস্তু। আন্দাজে হাত নাড়াচাড়া করে এবং স্পর্শে বুঝতে পারল সে পৌঁছে গেছে কেবিনের দরজায়। আন্দাজে আন্দাজে স্পর্শে স্পর্শে দরজায় হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দরজা খোলার চিটকিনি মানে লকারের হাতলটা খুঁজতে থাকলো। আর সেই দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো, যাতে বাইরে যারা আছে তাদের বিষয়টি দৃষ্টিগোচর হয়। ক্রমাগত সে দরজায় বাড়ি মারতে থাকলো আর চেঁচিয়ে বলে উঠতে লাগলো, আমি এখানে আছি হিলকাস, তোমরা সবাই এদিকে এসো। যদিও সে জানে বন্ধ দরজার ভিতর থেকে হাজার চিৎকার করলেও সেটা ভেদ করে আওয়াজ দরজার ও প্রান্তে পৌঁছবে না, তাই দরজায় সে শুধু জোরে জোরে আঘাতটাই চালাতে লাগলো। উল্টো তার হাতের আঙুলে দরজার উপর কিসের জন্য স্পর্শ অনুভূত হলো। হাতের আঙুলগুলো সেই স্পর্শে পাওয়া বস্তুটির উপর নাড়িয়ে চাড়িয়ে এবার বুঝতে পারলো বস্তুটা লম্বা একটা হাতে বেরিয়েছে। তবে কি এটাই দরজার লক? তাহলে এই ঘর থেকে বেরোনোর আশপাশে রয়েছে। সেই লকটা শক্ত করে ধরে ঘোরাতে লাগলো ডান দিকে। হ্যাঁ, ওই তো হাতল লাগোয়া দরজাটা আলগা হয়ে আসছে। দরজাটা এবার এন্ডারসন ঠেলতে লাগলো, আর সেটা করা মাত্রই সামনে থেকে সেটা সরে লাগলো। সেটা সরে যেতেই এবার কিছু আলোর রেখা এদিক ওদিক নড়াচড়া করতে দেখা গেল। এই রেখাগুলো লম্বা লম্বা, সরু সরু। তার বাম দিকে বেশ কিছু দূর থেকে আসছে। ওই যে বেশ কিছু মানুষ বাম দিকে ওই দূরে দেখা যাচ্ছে না? হ্যাঁ তো, ঠিক দেখছে সে। বেশ কিছু টর্চের আলো সেখানে চারিদিকে ঘুরছে। বুঝতে অসুবিধা হয় না ওরাই তার দলের লোক। ওরা হাতে থাকা টর্চগুলো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এগিয়ে চলেছে। কিন্তু ওদের বেশি দূরে যেতে দিলে চলবে না, তাহলে আবার এই বিশাল আধার পুরতে একা হয়ে যাবে সে। তাই সে সেদিকে তাকিয়ে প্রাণপণে চেঁচিয়ে উঠল, আমি এখানে আছি হিলকাস, তোমরা সবাই এদিকে এসো। আর তার চিৎকার শুনে সেই আলোর রেখাগুলো তার দিকেই দূর থেকে পড়ল। না, ভয়ের কোনো কারণ নেই। তার দলেরই লোক, তারা দেখতে পেয়েছে তাকে। তবুও সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। এন্ডারসনের আর্তচিৎকারে দূরে থাকা লোকগুলো ঘুরে দাঁড়ালো। তারপর ওরা এদিকে টর্চ ফেলতে ফেলতে এন্ডারসনের দিকে এগিয়ে এলো। এসেই হিলকাস, স্টিং, কিন, গ্যারিস্টন আলো দলের সদস্য তার দিকে চলে এলো। হিলকাস বলল, আমরা তোমার খোঁজ করছিলাম। আমরা সবাই ওই ডানকেলেস্টাসের ঝাঁকের আক্রমণে ছন্নছাড়া হয়ে যাই। তোমার শেষ নির্দেশ পেয়ে ওই কেবিনের মধ্যে ঢুকে পড়ি, কিন্তু আমরা আমাদের সাথে থাকা কমিউনিকেশন কেবিনের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করে ওই কেবিনের ভেতরে অপেক্ষা করতে থাকি প্রায় 8 ঘন্টা। কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গিয়েও করতে পারছিলাম না। বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। ও কিছু না, আসলে আমি যে কেবিনে আবদ্ধ হয়ে পড়েছিলাম সেখানে কিছু একটা আমাকে চাপটে ধরেছিল, আর যার অনুভবে বুঝছিলাম লম্বা লম্বা তৈলাক্ত সুর আছে। সুর দিয়ে আমাকে যেটা পেঁচিয়ে ধরে চাপ দিতে থাকে, সেই চাপ ক্রমশ বেড়ে আমাকে প্রায় শ্বাসরুদ্ধ করে ফেলেছিল। তবে এটা বুঝেছিলাম সেটা শক্তিশালী কিছু হবে, নয়তো কোনো জন্তু ওই অন্ধকার কেবিনে বাসা বেঁধেছিল। ওই তৈলাক্ত আঠার মতন পিচ্ছিল পদার্থটা দেখে যা বুঝতে পারছি, এই আঠার মতন পদার্থটাই তোমার গলায় ওই কেবিলে লেগে সেটাকে নষ্ট করে দিয়েছে, বুঝতে পারছো?
আর এই আঠালো পদার্থ দেখে যা বুঝছি, তোমাকে কোনো জায়েন্ট অক্টোপাস ওই কেবিনে জড়িয়ে ধরেছিল। প্রখর ঘ্রাণ শক্তি বিদ্যমান হয় এই অক্টোপাসের। সমুদ্রের তলায় এরা থাকে, তবে নিরিবিলি আদর্শ ফাঁকা স্থান পেলে সেখানে ছুটে আসে। কেবিন পরিত্যক্ত হয়ে জলের নিচেই জাহাজের সাথে পড়ে রয়েছে। ওখানে ওই আদর্শ স্থান খুঁজে পেয়েই অক্টোপাসটা এখানে ছুটে এসেছে। এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, তবে বিপদ হয়ে উঠলে বা ওদের থাকার স্থানে কোনো ব্যাঘাত ঘটলে হিংস্র হয়ে আক্রমণ করে বসে। সমুদ্রের কাঁকড়া, মাছ, সাপ এইসব খেয়ে থাকলেও এইসব অক্টোপাস কিন্তু মানুষকেও খেয়ে ফেলার সাহস করতে পারে। সব থেকে বড় সাইজের একটা অক্টোপাসের কথা আমি শুনেছিলাম, যেটা ছিল আকারে প্রায় 20 থেকে 25 ফুট। পেপারে পড়েছিলাম, মেরিন বৈজ্ঞানিকরা সেটা সমুদ্রের জল থেকে তুলে গবেষণা করতে গিয়ে তার পেটের ভেতর থেকে এক স্কুবা গ্রামারের দেহ উদ্ধার করেছিল। হয়তো স্কুবা ডাইভিং করতে করতে লোকটা এই জায়েন্ট অক্টোপাসের মুখোমুখি হয়ে গিয়েছিল এবং তাকে অক্টোপাসটা আক্রমণ করে বসেছিল। খবরটা কানাডায় সর্বপ্রথম ছড়ায়, তারপর সেটা আস্তে আস্তে সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তোমার খুব ভাগ্য ভালো, তুমি বেঁচে ফিরেছ ওই সামুদ্রিক দৈত্যের হাত থেকে। এক কথায় একটু হেসে এন্ডারসন বলল, তাহলে তোমরা আমাকে ধন্যবাদ না দিয়ে সেটা দাও একে। বলেই পকেট থেকে সেই ছুরিটা বের করে সবাইকে দেখায় এন্ডারসন। সে বলে, এখানে আসার সময় এটা বুদ্ধি করে পকেটে রাখি। ভেবেছিলাম হয়তো এমন পরিস্থিতিতে পড়তে পারি যেখানে এই ছুরির বিশেষ প্রয়োজন হতে পারে। চাপ যখন আমার বুকে এবং গলায় বাড়তে থাকে, তখন ডান হাত নাড়িয়ে এই ছুরিটা ডান কোমরে থাকা পকেটের ভিতর থেকে বের করে আনি। ওই সুর আমার শরীরকে এমন আষ্টে পৃষ্ঠে পেঁচিয়েছিল যে আমার বাঁ দিকের হাতটাও তার তলায় চাপা পড়ে গিয়েছিল। মানে আমি বাঁ হাতটা নাড়াতে পারিনি, ডান হাতটাই কোনো রকমে নাড়িয়ে এই খুঁটি থেকে বের করতে পারি এবং সেটাই ওই তলায় চেপে বসা সুরের পাশে লাগিয়ে আত্মরক্ষা করি। কথাগুলো বলেই এন্ডারসন সবার সাথে গলা জড়ালো। ঠিক তখনই দূরে থাকা একটা কেবিনের দরজা খুলে বেরিয়ে আসতে লাগলো অনেকগুলো সুর বিশিষ্ট একটা বিশাল বড় অক্টোপাস। এবার তাকে সামনাসামনি দেখা গেল। অক্টোপাসটা বিভৎস ভয়ঙ্কর, সারা শরীর কালো রঙের আবরণে মোড়া। শরীরটা একেবারে পিচ্ছিল এবং তৈলাক্ত, সেটা যেন চকচক করে উঠছে। শরীরের চারিদিকটা 8টা সুরের মধ্যে 2টো সুর কাটা, মানে আঘাতপ্রাপ্ত। বুঝতে আর বাকি নেই এই প্রকাণ্ড দৈত্যটাই এন্ডারসনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল কিছুক্ষণ আগে। বেশ চেঁচিয়ে এন্ডারসন তার বন্দুক বাগিয়ে ধরে সেদিকে দলের সবাইকে গুলি চালানোর নির্দেশ দিল। এন্ডারসন ফায়ার বলতেই সবাই তাদের রাইফেলের গুলিগুলো অক্টোপাসটার দিকে তাক করে চালিয়ে দিল। ক্রমাগত গুলির বর্ষণে অক্টোপাসটা পথে তাদের দিকে এগিয়ে আসছিল। সেই পথটা লাল রঙে রঞ্জিত হয়ে গেল। এন্ডারসন নির্দেশ দিল এগিয়ে চলার, সামনে যেতে যেতে রাইফেল চালিয়ে যাওয়ার, এক জায়গায় থেমে থাকতে বারণ করল। ওরা সেই প্যাসেজ ধরে সেই কেবিনের একেবারে সামনে এসে পড়ল। ওই যে দেখা যাচ্ছে কেবিনের সেই ফাটলটা, ওরা ওখান দিয়ে, মানে ওই ফাটলের মধ্যে ঢুকে ওই দ্বিতীয় তলার কেবিনে এসে পড়েছিল। সম্পত্তি যথেষ্ট নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওই রানী দ্বিতীয় এলিজাবেথের হার, ওটাও ওরা উদ্ধার করতে পেরেছে। সুতরাং কাজ এখানে শেষ, এবার ফিরে যাওয়ার পালা। হিলকাস কোমর থেকে সেই ছোট্ট র্যাডারটা একবার দেখে নিল। না, তাতে আর কখনো কোনো স্ক্রিন ভেসে ওঠেনি, মানে সেটা ইনঅপারেটিভ হয়ে গেছে। এন্ডারসন সবাইকে বলল, এবার আমরা বাইরে বের হচ্ছে এই জাহাজ থেকে। সবাই চারিদিকে চোখ রেখে চলবে। বড় ডানকেলেস্টাসটাকে কিন্তু আমরা এই বাইরেই বিচরণ করতে দেখেছিলাম, মনে আছে তো সবার সেটা? কোনো রকমে এবার আমরা জেন্সের সাবমেরিনের কাছে পৌঁছে যেতে পারলে আমাদের এই অপারেশন শেষ হয়ে যাবে। সবাই সবার পিছনে পিছনে থেকে একটা দল বানিয়ে এগোতে থাকো। এন্ডারসনের কথা মতো সবাই সেই দ্বিতীয় তলার ফাটলের কাছে পৌঁছে বাইরেটা দেখে নিয়ে বের হতে লাগলো। কেন সবার প্রথমে বেরোলো।
আর তার বের হতেই ফাটলের ভিতর থেকে ওরা দেখতে পেল ফাটলের উপর থেকে একটা বড় সেই 32 ফুটের ডানকেলেস্টাস বেরিয়ে এসে কিনকি মুখে পুরে নিল। ওই দৈত্যকার মাছটা যেন ফাটলের বাইরে ফাটল থেকে বেরোনো শিকারের জন্য উঁচ পেতে বসেছিল। সেটা ফাটলের ভিতর থেকে দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ডানকেলেস্টাসটা আবার ফাটলের মধ্যে মাথা রেখে পিছন ঘুরে চলে গেল। হিলকাস বলল, না, এখন বাইরে যাওয়া যাবে না, এই তলার মধ্যেই থাকতে হবে। কোন রকমের জেমসকে যদি তার সাবমেরিনটা এই ফাটলের পাশে আনতে বলি, তবেই আমরা এখান থেকে বেরিয়ে ওর সাবমেরিনে উঠে যেতে পারি। চোখের সামনে আমরা আমাদের আরেক সঙ্গীকে হারালাম। কেন আমাদের ছেড়ে চলে গেল ওই বদমাস ডানকেলেস্টাস? আমাদের দলের দুজনকে শিকার করে নিল আমাদের দল থেকে। ওটাকে আমি ছাড়বো না। সাবমেরিনের মাঝে শুধু আমরা, তাই কোনো রকমে তারপরে সাবমেরিনের সামনে থাকা ওই কামানের গোলায় আমরা এই জাহাজটাকে ধূলিসাৎ করে দেবো। এর মধ্যে ওর অনেক বাচ্চা বেড়ে উঠছে, তাদের আর বাড়তে আমরা দেব না। ও যেমন আমাদের কাছ থেকে আমাদের সঙ্গীদের কেড়ে নিয়েছে, আমরাও ঠিক তেমনই ওর কাছ থেকে ওর বাচ্চাদের কেড়ে নেব, এই ডুবে যাওয়া জাহাজের ওপর কামানের গোলা বর্ষণ করে। এন্ডুসন, তুমি জেমসের সঙ্গে কমিউনিকেট করো। হিলকাসের থেকে সেই নির্দেশ পেয়ে অ্যান্ডারসন জেমসকে কমিউনিকেশন কেবলের মাধ্যমে তৎক্ষণাৎ যোগাযোগ করালো এবং তারা এখন ডুবোজাহাজে আটক হয়ে রয়েছে। একটা বড় ডানকেলেস্টাস তাদের চারিদিকে ঘুরছে। দুজন সঙ্গীর উপর ইতিমধ্যেই আক্রমণ চালিয়ে তাদের জল থেকে কেড়ে নিয়েছে, সে সব জানালো। এমতাবস্থায় তারা সবাই জেমসের জাহাজটি ওই ডুবে যাওয়া জাহাজের পাশে নিয়ে আসার নির্দেশ দিচ্ছে। আমরা ঠিক জাহাজের কোথায় আছি সেটা একটা লাঠির মাথায় কাপড় লাগিয়ে বাইরে সেটাকে বের করে আমরা নাড়াচ্ছি। ওই কাপড় এবং ওই লাঠি যে ফাটলের মধ্যে থেকে তুমি জলের বাইরে নড়তে দেখবে, বুঝবে ওই ফাটলের মধ্যেই আমরা রয়েছি। তুমি যত দ্রুত পারো এখানে চলে এসো। ওভার অ্যান্ড আউট। কথাটা বলেই হিলকাস সবাইকে বলল, সবাই দেখো তো আশেপাশে কোনো লাঠি, সোঁটা বা রডের কিছু খুঁজে পাও কিনা। সবাই হিলকাসের নির্দেশে চারিদিকে ছড়িয়ে খুঁজতে লাগলো লাঠি, সোঁটা, কোনো একটা রড। একদম শীতলার ডান দিকের বেশ কিছু কোণাতে সিলিয়াস একটা রড দেখতে পেল। সেটা একটা চৌকো মতো সেই দেওয়ালের গায়ে লাগোয়া বক্সটার পিছনে ছিল। সেটা যেই পিছন থেকে আনতে গেছে, হঠাৎ পিছন থেকে কিসের একটা হাতের স্পর্শ পেয়ে সে একটু পিছিয়ে এলো। হাতের দিকে তাকাতেই দেখতে পেল হাতের আঙুলের উপরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। কিছু একটা কামড়ে দিয়েছে তাকে, রক্ত ঝরছে ফিনকি দিয়ে। সেটা তাকে কামড়েছে যেটা বাক্সের পিছনেই আছে। সিলিয়াস বিষয়টি দেখতে ওই বাক্সের পিছনে উঁকি দিল, কিন্তু সেখানে দুর্ভেদ্য অন্ধকার। সে ভাবল বাক্সটা সরিয়ে দেখতে হবে এবং সেটা করতে যেতেই মুহূর্তের মধ্যে শত শত ছোট ছোট একটা মাছের ঝাঁক তার সারা শরীরে যেখানে পালে পালে বেরিয়ে এসে তাকে ঘিরে ধরে আক্রমণ করলো। মুহূর্তে তার আর্ত চিৎকারে চারিদিক খান খান হয়ে গেল। অ্যান্ডারসনের গোটা টিম সেই চিৎকার শুনে সেখানে ছুটে এলো। চৌকো মতো বক্সটা দুলে দুলে উঠল। মনে হলো সেটাকে যেন কেউ ঠেলছে পিছন থেকে। যে সেই বক্সের কাছে গিয়ে হাতে আঘাত পেয়েছিল তার হাত থেকে রক্ত ছড়িয়ে চারিদিকে জলে ছড়িয়ে পড়েছে। একটু পরেই দূরে থাকা সেই ফাটলের গায়ে হঠাৎ বাইরে থেকে বেশ কয়েকবার জোরে জোরে আঘাত হলো। গর্তটা আরও একটু বড় হয়ে গেল সেই আঘাতে। মানে জাহাজের কিছু অংশ ওই ফাটলের বুকে সজোরে আঘাতের ফলে ভেঙে পড়ল। আর তার মধ্যে দিয়েই সেই বড় ডানকেলেস্টাসটা মাথা বাড়িয়ে দিল। সেটা ভিতরে আসার প্রবল চেষ্টা করতে লাগলো, কিন্তু তার শরীর ও ফাটলের মধ্যের অর্ধেক গর্তে ঢুকেছে। সেটা আবার বেরিয়ে গেল। সবাই বুঝতে পারল সিলিয়াসের হাতের ক্ষত থেকে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্তের স্বাদের টানেই মাছটা দূর থেকে সেই ফাটলের মধ্যে ঢুকে আসতে চাইছে। কারণ তারা জানে ওই মাছ রক্তের স্বাদে প্রবল আকর্ষিত হয়। সবাই বেশ ভয়ে ভয়ে ওই কেবিনের মধ্যে ঘোরাফেরা করতে লাগলো। সবাই সেই ফাটল এবং ওই বাক্সটার থেকে বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল।
সবার বন্দুক কিন্তু সামনে বাঁকিয়ে ধরা। কারুর কাছে কোনো কাপড় হবে? দ্রুত মিলিয়াসের হাতের ওই আঘাতটাকে বেঁধে দিতে হবে। ওটা খোলা থাকলে রক্ত আরও ছড়াবে এবং এই জাহাজের বাইরে থাকা ওই মাছটি আবার এর মধ্যে ঢুকে আসবে। এন্ডারসনের কথায় সবাই তাদের ডুবুরির পোশাক হাতড়াতে লাগলো। অবশেষে স্টিং একটা সাদা কাপড় তার পোশাকের ভিতর থেকে বের করে এন্ডারসনের হাতে দিল, আর সাথে সাথেই এন্ডারসন সিলিয়াসের আঘাতপ্রাপ্ত স্থানে ওটা বেঁধে দিল। ওদিকে তখন চৌকো বাক্সটা হঠাৎ সশব্দের সামনে ছিটকে পড়ল, আর ঠিক তখনই তার পিছনে থাকা দেওয়ালের গায়ে একটা বড় গর্ত দেখা গেল। সেখান থেকে দ্রুত গতিতে কয়েকটা ডানকেলেস্টাস বেরিয়ে এলো। এন্ডারসন বলল, ওই বাক্সের পেছনে দেওয়ালে গর্ত করে মনে হয় কোনো ডানকেলেস্টাস ডিম পেড়ে রেখেছিল। বোধহয় সেইগুলো ফেটে এখন ওই শত শত বাচ্চা সেখান থেকে বেরিয়ে আসছে। সবাই সাবধানে থাকো আর ওই মাছের পালের দিকে রাইফেল চালিয়ে যাও। ওরা কিন্তু রক্তের স্বাদ পায়। ছোট হলে কি হবে, একসাথে আক্রমণ চাপিয়ে মুহূর্তে ওরা শিকারকে শেষ করে দিতে পারে। ওরা আমাদের দিকেই আসছে, গুলি চালাও ওদিকে বন্দুক তাক করে। এখন আমাদের প্রতিটা মুহূর্তে এই কেবিনে সংগ্রাম করেই থাকতে হবে। নিজেদের অস্তিত্ব কিন্তু টিকিয়ে রাখতে হবে। জেমস যতক্ষণ এখানে তার সাবমেরিনকে নিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। জলের মধ্যে সেই মাছের ঝাঁক প্রথমে সিলিয়াসকে আক্রমণ করলো। সেই ছিল দলের সামনে। সমস্ত মাছ তাকে ঘিরে ধরল, আর এই সময় এন্ডারসন বাকিদের বলল, সিলিয়াসকে আর বাঁচানো যাবে না, সুতরাং ওই মাছের ঝাঁকে গুলি করতে করতে চলো আবার আমরা ওই প্যাসেজের মধ্যে ঢুকে পড়ি। ওখানে দুধারে বহু কেবিন ছিল। জানি ওই কেবিন আমাদের পক্ষে নিরাপদ নাও হতে পারে, ওর ভিতরেও ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে। আর ভুললে চলবে না, ওই কেবিনের মধ্যেই আমাকে একটা জায়ান্ট অক্টোপাস আক্রমণ করেছিল। তবুও আমাদের নিজেদের প্রাণকে বাঁচিয়ে দিতে হবে। এই মাছের হাতে জীবন সঁপে দিয়ে আমরা মরবো না। আমরা আমাদের প্রাণ বাঁচিয়ে এর সাথে লড়াই করে যাব। ওরা কিন্তু কথা বলতে বলতে তখন প্যাসেজের মধ্যে ঢুকে পড়েছে। তারপর ডান দিকের দ্বিতীয় কেবিনে সবাই হুড়মুড় করে ঢুকে গেল। এন্ডারসন সকলকে বলল, এই ঘরে আমরা সবাই একসাথে থাকবো। আলো ফেলে চারিদিকটা সবাই নজর রাখো। ওরা সবাই সেই কেবিনের জলের মধ্যে আলো ফেলে এগোতে লাগলো। বেশ কিছু কাঁকড়া ওদের পাশ দিয়ে ভেসে ভেসে চলে গেল। অবশেষে কেবিনের মাঝে একটা খাটের পাশে এসে সবাই দাঁড়ালো। খাটটা লোহার তৈরি আর ভীষণ ভারী। জলে ডুবে গিয়েও স্থানচ্যুত হয়নি সেটা। এন্ডারসন বলল, সবাই তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করছি। তারপর এন্ডারসন জেমসের সঙ্গে কমিউনিকেট করলো। জেমস তুমি কত দূর আছো? তারপর আর কোনো কথা ভেসে এলো না। এন্ডারসন দ্রুত তখন হিলকাসকে জেমসের সাথে যোগাযোগ করতে বলল। হিলকাস তাই করল। কমিউনিকেশন কেবিলের ওপান্ত থেকে ভেসে এলো ভয়ার্ত জেমসের গলা। এরপর হঠাৎ একটা তীব্র শব্দ কেবলের ও উপরান্তে জেমসের থেকে ভেসে এলো। হিলকাস আবারও দুবার জোরে জোরে কথা বলে জেমসের সঙ্গে কমিউনিকেট করার একটা চেষ্টা করতে লাগলো, কিন্তু আর ওপান্ত থেকে কোনো সাড়া শব্দ আওয়াজ এলো না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এন্ডারসন হিলকাসকে বলল, কি হলো বলো তো, ওই প্রচন্ড শব্দটি কিসের? সত্যি আওয়াজটা এতই জোরালো হয়েছিল এন্ডারসনও পাশ থেকে সেটা শুনতে পেয়েছে। হিলকাসের পাশেই সে দাঁড়িয়েছিল। এই প্রশ্নে হিলকাস নীরব থাকলো। সে বলল, বুঝতে পারলাম না, জেমস কি তবে বিপদে পড়লো? সর্বনাশ! জাহাজ নিয়ে এসে বিপদে পড়লে আমাদের এখানে এসে কে বাঁচাবে? আমরা কিভাবে এই মৃত্যুপুরী, যেখানে এক ভয়ানক প্রাণী ছড়িয়ে ছিটিয়ে বাসা বেঁধে রয়েছে, এর থেকে কিভাবে মুক্তি পাবো? কি করে মিলবে প্রাণে বাঁচানোর পথের সন্ধান? আর আমরা যদি না বাঁচি তবে এই ভয়ঙ্কর প্রাণীর বিরুদ্ধে লড়বো কিভাবে? ওকে মেরে নিশ্চিহ্ন করবো কিভাবে? দানবটা এখন আমাদের
অস্তিত্ব, রক্তের স্বাদ পেয়ে গেছে এর ভিতর। দেখলে তো, ওই ফাটলটা ধাক্কা দিয়ে নিজের শরীর ঢুকিয়ে সেটাকে আরো ভেঙে বড় করে ঢোকার চেষ্টা করছিল। এইসব কথাবার্তার মধ্যে দিয়ে সবাই কিন্তু বন্দুক বাগিয়ে রেখেছে ঘরের সেই দরজার দিকে তাক করে। এই ঘরের মাঝে বেশ কিছু কাগজ আর আসবাবপত্র, মানে চেয়ারের পা, খাটের পায়া, টেবিলের উপরের ভাঙা অংশ কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং সেগুলো জলের উপরে আলো ফেলে আলো ঘুরিয়ে চারিদিকে হেলকাসের গোটা টিম দেখে ফেলছিল। হঠাৎ সামনে সেই দরজার উপরে অজস্র ঠক 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 শব্দ আসতে লাগলো। দরজাটা কাঁপছে, শব্দটাও তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। তবে কি মাছের ঝাঁক বুঝতে পেরে গেল তারা সবাই এই ঘরে আত্মগোপন করে রয়েছে? সবাই সবার রাইফেল সেই দরজার দিকে উঁচিয়ে দাঁড়ালো, কিন্তু হেলকাস সবাইকে বলল, এখন যাই হয়ে যাক, কেউ কিন্তু কোনো গুলি চালাবে না ওই দরজায়। তবে ওই দরজায় গুলি লেগে ফুটো হবে, আর ওই মাছের ঝাঁক, ওই যে মাছগুলোকে দেখছো, ওগুলো ছোট ছোট আকারের, দরজায় গুলি লেগে যে ছিদ্র হবে তাতে ওদের আসার পথ করে যাবে। মানে গুলি বর্ষণ করলে দরজার ওপর অজস্র ছিদ্র হয়ে যাবে, আর তার মধ্যে দিয়ে যে মাছের পাল ভেতরে ঢুকে আসবে। আমরা এত বুদ্ধিমান প্রাণী হয়ে ওদের আসার পথ কেন করে দেবো? কেন আমরা আমাদের নিজেদের জীবন ওদের হাতে সঁপে দেবো? সবাই চুপ করে থাকো, ওদেরই কষ্ট করে আমাদের কাছে আসতে দাও। জানি ওই দরজার সরু পাল্লা আমাদের ওই ভয়ঙ্কর মাছের থেকে বেশিক্ষণ আলাদা রাখতে পারবে না, তবুও যতক্ষণ থাকা যায় থাকুক। উপর সেই আওয়াজটা বেড়েই চলেছে। হেলকাস বলল, আচ্ছা, দরজা খুলে কি একবার দেখা যায় না? এগুলো কি সত্যিই ওই মাছের ঝাঁক দরজার উপরে হামলা করছে নাকি? না, মানেটা কি? তুমি ভাবছো জেমস এসেছে আর দরজার উপরে টকটক করছে আমাদের সাথে পরিচয় করার জন্য? সে কিভাবে বুঝবে যে আমরা এই ঘরেই আছি? কারণ আমরা যে এখন এই ফ্লোরে আছি সেটা ও জানে, কিন্তু আমাদের উপরে মাছের আক্রমণ হয়েছে এটাও সে জানতে পেরেছে, কিন্তু আমরা এক্স্যাক্ট ঠিক কোথায় রয়েছে এটা তো সে জানে না। আর কোনো মানুষ আমাদের খোঁজে এলে সে এক দরজায় বারবার আঘাত করবে না, তার সাথে আর কেউ আসার কোনো সম্ভাবনা নেই। এসব কথা না ভেবে এখানেই ওই দরজায় বন্দুক গুছিয়ে সবাই দাঁড়িয়ে থাকো। তবে আমার মাথায় একটা চিন্তা এসেছে। দেখো, এই জাহাজের প্রতিটি ঘর, মানে এই কেবিনগুলো আমি আগে থেকেই দেখেছি। প্রতিটা দরজার উপর ছোট ছোট কি হোলের মতো রয়েছে, মানে উইন্ডো গ্লাসের মতো ছিদ্র দিয়ে দরজার বাইরে কি আছে বা কারা আছে দরজা না খুলে দরজার গায়ে লাগানো উইন্ডো গ্লাস দিয়ে সেটা দেখা যায়। তাই আমার ইচ্ছা, যদি আমার দলের কেউ বন্দুক বাগিয়ে সাবধানে ওই বন্ধ দরজার সামনে গিয়ে ওই দরজার কি হোলের উইন্ডো গ্লাস দিয়ে বাইরেটা দেখে জানাও কি দরজার গায়ে এত আওয়াজ করছে ওই প্রান্ত থেকে, সেটা জানালে খুব ভালো হতো। এই কাজ করতে কি কেউ রাজি আছো? এই প্রশ্নে উপস্থিত গোটা টিমটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। বোঝা গেল এই কথায় তারা সম্মত হয়নি, মানে কারোরই সাহস হচ্ছে না অনবরত শব্দ হওয়া ওই দরজার কাছে গিয়ে এটা করার। হাতে উচ্চমানের আগ্নেয়াস্ত্র থাকাও যেন কাউকেই আশ্বস্ত করতে পারছে না। হেন্ডারসন তাই ওই প্রশ্ন তখন পাশে দাঁড়িয়ে থাকা হেলকাসকে উদ্দেশ্য করে বলল, হেলকাস, তুমি অন্তত গিয়ে দেখতে পারবে না দরজার ওপাশে কি আছে, দরজার গায়ে চোখ লাগিয়ে? এ প্রশ্নে হেলকাসও চুপ, আর সেটাই ভাবিয়ে তুলল হেন্ডারসনকে। দরজার ও প্রান্তে আওয়াজ বেড়েই চলেছে, মনে হচ্ছে এই বুঝি দরজা ভেঙে যায়। কেউ যখন এগিয়ে এলোই না, তখন হেন্ডারসন নিজেই দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে তার উইন্ডো গ্লাস দিয়ে বাইরেটা সে দেখল। না, তার চোখে কিছুই এলো না, সব কিছু ফাঁকা। দরজার আওয়াজটাও দরজার দিকে এগোতে থাকাকালীন থেমে যায়। হেন্ডারসন আরও ভালো করে দেখতে লাগলো দরজার বাইরেটা। না, সত্যিই কিছু নেই, আর সব কিছু ফাঁকা। তবে কি সেই মাছের ঝাঁক চলে গেছে? তারা কি তাহলে বিপদ মুক্ত? ভয়ের কোনো আশঙ্কা নেই? তবে কি বাইরে বেরোনো যায়? আরও কিছুক্ষণ অপেক্ষা করল সে ওই দরজার কাছে, কিন্তু আর নতুন করে কোনো কিছু ঘটল না বা কোনো শব্দও এলো না। হেলকাস দরজার লকটা আস্তে আস্তে ঘুরিয়ে খুলল, তারপর সেটা টেনে দরজার বাইরে উঁকি দিয়ে দেখল, এবং তারপর ডান ও বাম দিকে মাথা ঘুরিয়ে দেখতে পেল না কিছুই। দুদিকে যতদূর দেখা যায় সম্পূর্ণ ফাঁকা।
কোথাও কিছু নেই, কিন্তু দরজার ওই পাশে অসংখ্য দাগ হয়ে রয়েছে, অসংখ্য আঁচড়ানোর মতন দাগ, কিন্তু দাগগুলো লম্বালম্বি, দুটো ছোট ছোট লম্বালম্বি দাগ, একটা উপর থেকে নিচে, একটা নিচ থেকে উপরে, মাঝে মাঝে আবার কিছুটা ফাঁকা। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই দুটো দাগ ওই ছোট্ট ছোট্ট মাছের দুই চোয়ালে থাকা ব্লেডের মতো দুটো দাঁতের, তার একটা উপরের পাটির চোয়ালের আর একটা নিচের পাটির চোয়ালের। মানে মাছগুলো ওই কেবিনের মধ্যে ঢুকতে চেয়েছিল, কিন্তু দরজার বাধায় সেগুলো কেবিনে ঢুকতে পারেনি, তাই দরজায় কামড় বসিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে মাছগুলো কতটা হিংস্র। তাদের কাছে পেলে খুবলেই খেত। ওই কেবিন তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তবে এখন মনে হচ্ছে মাছগুলো আশেপাশে নেই। কিন্তু এখন এখান থেকে বেরোলেই বা তারা যাবে কোথায়? জেমসের সঙ্গেও তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেমস তাদের কোনো খবর কিছুই তো পাচ্ছে না। আবার জেমসকে কিছু জানানোও যাচ্ছে না, ওরই বা কী হয়েছে সেটাও অজানা। তবুও যদি ফাটলের কাছে পৌঁছে সেখান দিয়ে দেখা যায় জেমসের জাহাজ যদি আসেও তাদের উদ্ধার করতে, ফাটল থেকে দেখা যাবে, কিন্তু সেখানে কি দাঁড়ানোও তো বিপজ্জনক। ফাটলের বাইরে তো গভীর সমুদ্র, সেখানে আবার সেই বড় ডানকেলেস্টাসটা ঘুরেও বেড়াতে পারে। যদি সেটা আবার তাদের দেখে ওই ফাটল দিয়ে ঢুকে আসতে চায়, তাছাড়া এই জাহাজের মধ্যে অজস্র ছোট ছোট ডানকেলেস্টাসের ঝাঁক ঘুরে বেড়াচ্ছে, যদি সেগুলো আবার আক্রমণ করে। অনেক রকম বিপদের আশঙ্কা অনেক দিক থেকেই আসবার সম্ভাবনা প্রবল, কিন্তু এটাও ঠিক এক জায়গায় হাত পা গুটিয়ে বসে থাকাও যাবে না। ওই কেবিন কতক্ষণই বা তাদের রক্ষা করবে? ওখানে থাকা মানে এটা তো নয় যে ওরা সম্পূর্ণভাবে বিপদমুক্ত। ওই কেবিনেও কোনো না কোনো দিক দিয়ে অন্য কোনো ধরনের বিপদও তাদের দিকে ধেয়ে আসতেই পারে। আর ভুললে চলবে না, এই গোটা কেবিন এখন পুরোপুরি জলের তলায়। জলের মধ্যে অসংখ্য ছোট ছোট কীটের ভয় থেকে সরাতে যাচ্ছে না। আর চুপচাপ বসে থেকে কিছুই হবে না, তাই ঝুঁকি নিয়ে এগোতেই হয়। হেলকাস তাই দলকে পুরো বিষয়টি বোঝালো। এখন তাদের চারপাশে ভীষণ বিপদ, তাই ভয়ে ভয়ে দমে থাকলে চলবে না। সাহস সঞ্চয় করে বিপদের মোকাবিলা করেই তাদের এগোতে হবে। তারা ভেসে ভেসেই ওই ফাটল দিয়ে বেরিয়ে জেমসের জাহাজের সন্ধান করবে, কারণ কথাই আছে না, নো রিস্ক নো গেইন। তাই ঝুঁকি তাদের নিতেই হবে, আর সেটা নিয়েই জেমসের সাবমেরিন খুঁজে তাদের কাছে যেতে হবে। মনে আছে তো আমরা এই অভিযানে নামার সময় জাহাজের ডেকে দাঁড়িয়ে কী শপথ করেছিলাম? আমরা কোনো বিপদেই পিছপা হব না। এই তো উপযুক্ত কথা। তাহলে সবাই আমার পরিকল্পনাটা শোনো। এই কেবিনের মধ্যে ডানকেলেস্টাসের বাচ্চায় ছেয়ে গেছে, আর এদের শরীরের বৃদ্ধিও কিন্তু খুব দ্রুত হচ্ছে। আজ এদের যেমন দেখছো, ভবিষ্যতে এদের আকার আরও বেড়ে যেতে পারে। তাই আমাদের এখন দল করে কেবিনের ফাটল দিয়ে বেরিয়ে পড়তে হবে এর বাইরে। তারপর জেমসের ডুবো জাহাজ খুঁজে তার মধ্যে ঢুকে যেতে হবে। তারপর সাবমেরিনের কামান দিয়ে এই ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষকে বোমা বর্ষণ করে উড়িয়ে দিতে হবে চিরতরে। এর ফলে এর মধ্যে থাকা সমস্ত বাচ্চা ডানকেলেস্টাস এবং তাদের ডিম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। তাছাড়া আমরা জানিও না এর মধ্যে কোথায় কোন জায়গায় ওই ডানকেলেস্টাস বাচ্চা বেড়ে রেখেছে। এতে বেশ কিছু ডানকেলেস্টাসকেও আমরা মারতে পারবো। আর জলের বাইরে যদি কোনো বড় ডানকেলেস্টাস আমাদের আক্রমণ করে, তবে আমরা সমবেত হয়ে তার দিকে গুলি বর্ষণ করে দেবো। আমাদের হাতের আগ্নেয়াস্ত্র কিন্তু অস্ত্র জগতে অনেক উন্নত অস্ত্র, সেটা ভুললে চলবে না। তাহলে সবাই হাত মেলাও, আমার এই পরিকল্পনায় প্রকাশ করো তোমাদের যৌথ সম্মতি। হেলকাসের কথায় সম্মত এবং রাজি সবাই। তারা এই ডুবে যাওয়া জাহাজ থেকে বেরিয়ে জেমসের সাবমেরিনের খোঁজ চালাবে। তারপর একে একে পা ফেলে সবাই সেই কেবিন থেকে বেরিয়ে বাইরে এলো। না, বাইরে সেই জলরাশি আর নতুন কিচ্ছু বোঝাচ্ছে না। বোঝা যাচ্ছে না কোনো বিপদ আসছে কিনা। কেবিন থেকে বেরিয়ে প্যাসেজের সরু গলিটা ধরে আবার সেই দ্বিতীয় তলার সেই জায়গাটায় এসে পড়ল। এটা সেই জায়গা। এই দ্বিতীয় তলায় ঢুকতে গেলে এখান দিয়েই আসতে হয়। ওই যে দূরে সেই ফাটলের মুখ,
হিলকাস তার কোমরের ভিতর থেকে একবার সেই রাডারটা বের করে হাতে রাখতেই কি আশ্চর্য, রাডারটা আবার চালু হয়েছে। এটা দেখে সবাই আনন্দিত। যাক, এবার অন্তত কোনো বিপদ আসতে শুরু করলে বা তাদের কাছে এলে আগে ভাগেই তারা খবরটা অন্তত পাবে। এতে সতর্ক এবং আত্মরক্ষার প্রস্তুতিটা ভালো মতোই নেওয়া যায়। তবে এখন রাডারে আর কিছুই নজরে আসছে না, শুধু তাদের মাঝ বরাবর ওই বৃত্তটুকু ছাড়া, যেটা লাল হয়ে আছে, আর ওটাই হলো নিজেদের অবস্থান। রাডারটার সামনে নিয়ে সবার সামনে হেলকাস থাকলো, আর গোটা 9 জনের দল তার পিছন পিছনে তাকে অনুসরণ করতে করতে ওই ভাঙা ফাটলের দিকে এগিয়ে চলল। হঠাৎ পিছনে একটা শব্দ হলো পরপর দুবার। শব্দটা এসেছে সেই দূরে থাকা চৌকো বক্সটার মধ্যে থেকে, কিন্তু কিছু দেখা গেল না সেদিকে। এগারভার তার রাইফেল সেই দিকে তাক করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে দিল। ঠিক তখনই অ্যান্ডারসন বলল, শুধু শুধু গুলি খরচ করো না, গুলি বাঁচিয়ে রাখো। আমরা এবার যেখানে যাচ্ছি সেখানে গুলির বিশেষ প্রয়োজন হতে পারে, তাই সবাই গুলি বাঁচিয়ে রাখো। তারপর ওরা সবাই বেরিয়ে এলো সেই ফাটল দিয়ে। বাইরে আশেপাশের অংশে তাকালো, কিন্তু না, কোথাও জেমসের সাবমেরিনের কোথাও কোনো সন্ধান নেই। ওরা জলের মধ্যে সাঁতার কেটে আরও অনেক দূর চলে গেল, কিন্তু না, কোথাও তো কিচ্ছু নেই। জলের মধ্যে ছোট ছোট সাপ, কাংড়া, সি হর্স ওদের চারিদিক দিয়ে বয়ে যাচ্ছে। ছোট হলেও এইসব একেবারে সামনে থেকে দেখলে কেমন যেন একটা লাগে। ওরা এবার একটা জন্তু দেখতে পেল, যেটা নিচ থেকে উপরে উঠে এসেছে, আর এটাকে রাডারে ধরা গেছে। জেমস বলে দিয়েছিল বড় বড় বস্তু এই রাডারে দেখা যাবে। বস্তু যত ছোট হবে রাডারে সেসব ধরা পড়লেও খালি চোখে দেখা যাবে না। তাই সি হর্স, কাংড়া, সাপ রাডারে ধরা পড়ে। কিন্তু এই বস্তুটি যে ওদের পাশ কাটিয়ে আরও উপরে চলে যাচ্ছে, সেটা স্পষ্ট লাল বিন্দুর মতো রাডারে ধরা পড়েছে। এই বস্তুটা তাদের ভীষণ চেনা। এই জলে জাহাজে করে নামার সময় চোখে পড়েছিল সেটা, যেটার সম্পর্কে অ্যান্ডারসন হিলকাসকে বলে দিয়েছিল এটা সেই ডেভিল ফিশ। মানে তার মাথার উপর একটা সরু অ্যান্টেনার মতো জিনিস থাকে, যার মাথায় আবার একটা আলো। সেই আলো দিয়েই এরা জল চলাচলের পথ বানিয়ে নেয় এবং শিকারকে টেনে আনে নিজের কাছে। আলোর ওই অ্যান্টেনা চলাচলের সময় নাড়াচাড়া করে দুদিকে। অ্যান্ডারসন সবাইকে কাছাকাছি এনে কিছু আলোচনা করতে লাগলো। এবার কোথায় যাওয়া যেতে পারে? দুধারে অজস্র জলরাশি। সে বলল, আমার মনে হয় জেমস কোনো বিপদের মুখোমুখি হয়েছে, হয়তো কোনো প্রাণীর আক্রমণ হয়েছে ওর জাহাজে, আর সেটাই বোধহয় ওর জাহাজকে দূরে নিয়ে চলে গেছে। আমাদের সাথে থাকা কমিউনিকেশন কেবিলটাও তো বিচ্ছিন্ন হয়ে গেছে। ওপরে যে আমাদের কথা বলে উদ্ধার করতে বলবো সেটাও আমরা পারবো না। কমিউনিকেশন সিস্টেমটা পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব, কোথায় খুঁজবো এই অতল জলরাশির গভীরে জেমসকে? আরে ওই তো রাডারে একটা লাল আলো জ্বলে উঠেছে, আর যেটা তাদের দিকেই এগিয়ে আসছে। তবে সেটা জলের নিচ থেকে নয়, তারা যেদিকে রয়েছে এটা ডান দিক থেকেই। অ্যান্ডারসন সকলকে নির্দেশ দিল, ওই ডান দিক থেকে কি যেন একটা বড় কিছু আমাদের দিকে এগিয়ে আসছে। সবাই রাইফেল তাক করো ওই দিকে। অ্যান্ডারসন নিজেও ওই রাডারটা পকেটে রেখে তার সাথে থাকা রাইফেলটা বাগিয়ে ধরল। আস্তে আস্তে জলের মধ্যে ঢেউয়ের দল এগিয়ে আসতে লাগলো। তবে এটা ডানকেলিস্টাস নয়, কারণ বড় এবং ছোট যেমন ধরনের ডানকেলিস্টাস হোক না কেন, তারা জলের ঢেউয়ের পরিবর্তে তৈরি করে ঘূর্ণি। কিন্তু এখানটায় তাই তেমন ডানকেলিস্টাস আসছে বলে মনে হচ্ছে না। আরও বেশ কিছুক্ষণ কাটার পর ওই ডান দিক থেকে একটা আলোর জোরালো রেখা ওদের দিকেই ফোকাস করলো। আলোর দিকে ওরা তাকিয়ে আছে। আস্তে আস্তে আলোর পিছনে দেখা জিনিসটাও পরিষ্কার হতে শুরু করলো। আরে ও তো জেমসের ডুবোজাহাজ, ওই তো সামনের আইহোল। সামনেও সেই 5টি কামান স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। সকলের মুখেই আনন্দের হাসি। বুড়ো জাহাজটা আস্তে আস্তে একেবারে তাদের কাছে এসে পড়ল।
ওই তো জেমস আইহোল দিয়ে দেখা যাচ্ছে জাহাজ চালাচ্ছে, হাত নাড়ছে। যাক, আর কোনো চিন্তা নেই। জেমস ওদের চিনতে পেরেছে, চলে এসেছে ওদের কাছে। আস্তে আস্তে জেমসের জাহাজ ওদের একেবারে সামনে এসে পড়ল। তারপর জাহাজের নিচ থেকে একটা সরু পথ সিঁড়ির মতো বেরিয়ে গেল। ওরা সবাই দলে দলে পরপর সেই পথের দিকে এগিয়ে চলল। এক পা করে ওরা সবাই সেই পথে উঠে যেতে থাকলো জাহাজের মধ্যে। সবার প্রথমেই থাকা হিলকাস সেই সম্পদ ভর্তি ব্যাগ দুটো জাহাজের ওই সরু পথে ঠেলে উপরে উঠালো। কিন্তু সে নিজে উপরে উঠল না, ওই সিঁড়ির কাছেই দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে তার দলের সবাই জাহাজের ভিতরে উঠে গেল। সবার শেষে হিলকাস আর এন্ডারসন সেই সিঁড়ির পথের দিকে এগোলো। হিলকাস সিঁড়ি দিয়ে ভিতরে উঠে গেলেও এন্ডারসন কিন্তু তখনও সিঁড়ির কাছেই দাঁড়িয়ে। আসলে সে তার হাতের রাডারটাতে দেখছে, সেটা দেখে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, কাঁপুনি ধরে গেছে। রাডারে স্পষ্ট প্রতিফলিত সে যেখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক তার সমান্তরাল পথে অতল জলরাশির গভীরে একটা লাল রঙের বস্তু আস্তে আস্তে খুব দ্রুত তাদের দিকেই এগিয়ে আসছে। বুকে শিহরণ যাচ্ছে এন্ডারসনের। বস্তুটার গতি এত দ্রুত, মুহূর্তে অনেকটা পথ অতিক্রম করে ফেলছে সে। রাডারে তার দূরত্ব লাফিয়ে লাফিয়ে কমছে। আর দেরি করা ঠিক নয়। এন্ডারসন দ্রুত সেই সিঁড়ির দিকে এগিয়ে গেল। জলের নিচের থেকে একটা ঘূর্ণি পাকের সৃষ্টি হয়েছে। জল ঘুরছে গোলাকার হয়ে। ওই ঘূর্ণি ওরা সবাই আগে দেখেছে। সেই ডানকেলেস্টাসের অতল জলরাশি নিচ থেকে আবির্ভূত হওয়ার পূর্ব সংকেত এটা। জলের ঘূর্ণির ঢেউ জাহাজে এসে আছাড় খাচ্ছে। ততক্ষণে এন্ডারসন সিঁড়ি দিয়ে জাহাজের মধ্যে অনেকটাই এগিয়ে গেছে। রাডারে দেখা যাচ্ছে এন্ডারসনের অবস্থানের খুব কাছেই সেই লাল গোলাকার বস্তু। এর মানে বিপদ খুবই সামনে। এন্ডারসনকে নিচে নামার এই গোলাকার পথের মুখে বসে থাকা জেমস হাত বাড়িয়ে জাহাজের মধ্যে টেনে নেয়, আর সাথে সাথেই জাহাজে একটা ঘুরপাক খেয়ে আন্দোলিত হয়। বোঝা গেল কোনো বড় বস্তুর সঙ্গে জাহাজের বাইরে ভীষণ জোরে কোনো সংঘর্ষ হলো। জাহাজের তলদেশের সেই সিঁড়িপথ সুইচ টিপে বন্ধ করে জেমস আবার তার জাহাজের আইহোলের সামনে এসে দাঁড়ায়। জাহাজকে উপরে তোলা সুইচটা টিপে বন্ধ করে জেমস আবার তার জাহাজের আইহোলের সামনে এসে দাঁড়ালো। জাহাজকে উপরে তোলা সুইচটা টিপে এবার উপরে নিয়ে যেতে থাকলো সেটাকে। সেদিকে জাহাজের মধ্যে প্রচণ্ড আন্দোলনের ফলে এবং ঝটকায় দলের অন্যান্য সকলে এদিক ওদিক ছটকে পড়েছিল। তারা আবার সবাই উঠে দাঁড়িয়ে সেই ডুবো জাহাজের দুপাশে থাকা পোর্ট হোলে চোখ রেখে বসল। এন্ডারসন জেমসকে বলল, তুমি কোথায় ছিলে? তোমার তো ওই ডুবে যাওয়া জাহাজের কাছে থাকার কথা ছিল আমরা না ফেরা পর্যন্ত। আরে আমি জাহাজ ঘুরিয়ে ওই ডুবে যাওয়া জাহাজের পাশে নিয়েই তো যাচ্ছিলাম জাহাজটি। হঠাৎ বাইরে থেকে মনে হলো কিছু যেন আমার জাহাজের ওপর থেকে ধরেছে। তবে জাহাজের আইহোলে দেখতে পাইনি সেটাকে, পোর্ট হোলে তার লেজ দেখতে পেয়েছি। আর সেটাই আমার মধ্যে ভয়ের জাগরণ ঘটিয়ে দেয়। এই বুড়ো জাহাজের সামনে থাকা ওই সুইচ টিপেও জাহাজকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমার জাহাজকে সেই ল্যাজ বিশিষ্ট প্রাণী গভীর থেকে আরো গভীরে নিয়ে যাচ্ছিল। কি তার গতি! ভীষণ দ্রুত। দ্রুততার সঙ্গে সে আমার জাহাজ সমেত নিচে ট্রেনে নিয়ে যাচ্ছিল। আর আমার মনে হয় এটাই হয়তো সেই বড় ডানকেলাস্টাস। আর ওটা বাইরে থেকে ওই জাহাজকে মুখের মধ্যে নিয়ে নিচে টেনে নিয়ে যাচ্ছিল। প্রায় আধ ঘন্টা এমন চলার পর হঠাৎ জাহাজটাকে সেটা ছেড়ে দেয়। সেটা অবস্থা বুঝতে পারি জাহাজে আবার উপরে ওঠা দেখতে পেয়ে। সামনে আইহোলে দেখতে পাই জাহাজটা উপরে উঠছে জাহাজের গতিবেগ মেনে। আসলে জাহাজকে তখন বাইরে থেকে ওই দানবটা মুখে নিয়ে নিচে টানছিল। তখন আমি জাহাজের উপরে ওঠার সুইচ অন করে দিয়েছিলাম, আর সেই অনটাই হয়েছিল। ও মুখ থেকে জাহাজকে ছেড়ে দিল। জাহাজ আবার গতি ফিরে পায় এবং চলতে থাকে। ওরে বাবা, তুমি কি বলছো? এই এত বড় জাহাজ আমরা তো বাইরে থেকে সামনেটা দেখেছি, সেটাকে এক গালে নিয়ে নিয়েছে। এটা তবে সবচেয়ে বড় ডানকেলেস্টাস হবেই। আমরাও অবশ্য অনেক কষ্ট করে ওই ডুবে যাওয়া জাহাজের মধ্যে থেকে ধনসম্পত্তির খোঁজ পেয়ে সেটা যতটা সম্ভব পারা যায় নিয়ে এসেছি। আর সবচেয়ে বড় বিষয় কি জানো, আমরা রানী দ্বিতীয় এলিজাবেথের ওই দুষ্প্রাপ্য অ্যান্টিক হারটা উদ্ধার করতে পেরেছি। বাহ, এ তো খুব খুশির খবর।
এই সাবমেরিন, এই কমিউনিকেশন ডিভাইস ঠিক থাকলে খবরটা এক্ষুনি উপরে পাঠাতাম, এবং আমরা যে আমাদের অভিযান শেষ করে ফিরছি সেটাও জানতাম। কিন্তু ওই দানব তখন জাহাজটা নিচে নিয়ে যাচ্ছিল, তখন একটা প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজে কমিউনিকেশনের কেবলটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তোমরা ঠিক তখনই আমাকে বলেছিলে ফিরে আসার কথা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা হয়, এবং তোমাদের সঙ্গেও আমার যোগাযোগ এবং সম্পর্ক ব্যাহত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরাও সেই আওয়াজ পেয়েছি। আমাদের সাথে থাকা কমিউনিকেশন কেবিনে প্রচন্ড জোরে একটা শব্দ হয়েছিল। আমরা ভেবেছিলাম তুমি নিশ্চয়ই বিপদে পড়েছো। হিলকাস বলে ওঠে কথাটা। তুমি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গিয়েছিলে। তবে এই যা শুনছি, এই গোটা জাহাজ মুখে করে নিয়ে চলে যাচ্ছিল নিচে, এটা শুনেই তো আমার ভয় লাগছে। তাহলে সেটা চেহারা কতই না বড়। আমরা আবার ওই গভীর জলের মাঝে একা একা তোমার জন্য খোঁজ চালাচ্ছিলাম। তখন যদি আমাদের ওপর ওই দানব আক্রমণ করত, তাহলে তো আমরা মহা বিপদের মধ্যে পড়ে যেতাম। জাহাজের আইহোল দিয়ে অন্যান্যরা জাহাজের বাইরে চোখ রেখেছিল। জাহাজ যত উপরে উঠছে, অজস্র মাছের ঝাঁক দল বেঁধে তাদের জাহাজের পাশ দিয়ে কতকটা পাশ কাটানোর ভঙ্গিতে চলে যেতে লাগলো। আরও নানা ধরনের মাছকে সেখানে দেখা গেল। একটা ভয়ঙ্কর হাঙর তার শরীরটা নিয়ে পোর্টহোলের পাশ দিয়ে সাবমেরিনের সাথে সমান্তরালভাবে এগিয়ে চলল। তার দাঁতগুলো এই পোর্টহোল থেকে একেবারে ভালো মতোই চোখে পড়ছে। কি ভয়ঙ্কর করাতের মতন দাঁত! সেভিয়ার ছিল ওই পোর্টহোলের সামনে। হঠাৎ তার পোর্টহোলে একটার রক্ত ছিটকে পড়ল, আর জলের মধ্যে কাঁপুনি দেখা গেল। আসলে দেখা গেল এতক্ষণ জলের মাঝে তাদের জাহাজের পাশ দিয়ে যে হাঙরটা যাচ্ছিল সেটা দুটুকরো হয়ে গেছে। মানে মাছটা পেট থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর ওই যে তার পিছনের অংশটা মুখে লেগে রয়েছে ওই দানবটার। হঠাৎ সেভিয়ারের চিৎকারে জলের সবাই সেই পোর্টহোলের কাছাকাছি এসে ভিড় জমালো, আর তারা পোর্টহোলের বাইরে দেখতে পেল একতাল রক্তের ছিটি এসে লাগছে। আর তার কিছুটা দূরে থাকা ওই ভয়ঙ্কর ডানকেলিস্টাসকে হাঙরের অর্ধকাটা দেহটা মুখে করে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া দেখে আতঙ্কিত হয়ে উঠল। মাছটা সত্যি অনেক বড়। এটাই মনে হয় এই জাহাজকে মুখে করে নিচে গভীরে টেনে নিয়ে গিয়েছিল। ওরে বাবা, এই যে আরেকটা ওই মাছের পাশে এসে চলতে শুরু করেছে। ব্লেডের মতো এদের তীক্ষ্ণ চোয়ালে থাকা দাঁত সত্যিই কাঁপুনি ধরিয়ে দেয়। ওদের ওই দাঁত স্পষ্ট দেখা যাচ্ছে। মাছ দুটো কেমন একটা পাক খেলছে একে অপরের পিছনে, এবং মাছ দুটোর এমন পাকে সবাই উৎসুক। এরা এভাবে কি করছে? ওই ভারী বৃহৎ দুটো মাছের জলের মধ্যে ওইভাবে পাক খাওয়ার জন্য এন্ডারসন বলল, ওই যে মাছ দুটো দেখছো, এদের মধ্যে একটা পুরুষ আর একটা মহিলা। ওরা পরস্পরকে ঘিরে যৌন সঙ্গমে লিপ্ত হতে চাইছে, তাই একসাথে ওভাবে পাক খাচ্ছে। আর তার ফলে জলের মধ্যে সৃষ্টি হওয়া এত উঁচু উঁচু ঢেউ আমাদের এই জাহাজের গায়ে এসে লাগছে। ওরা এখনই ডিম পারবে। আসলে এই মাছ জলের গভীরে বসবাস করলেও ওরা কিন্তু ডিম পারে বা যৌন সঙ্গমে লিপ্ত হয় জলের উপরই ভাগে, কারণ জলের উপরে জলের চাপ কম থাকে, সুতরাং সেখানে সঙ্গমে লিপ্ত হয়ে ডিম পারে। আসলে নিচে ডিম পারে জলের চাপে তা ফেটে যেতে পারে, তাই এরা উপরেই কোনো নিরাপদ নিরিবিলি স্থান খুঁজে সেখানে ডিম পারে। আর আমার মনে হচ্ছে এরা সঙ্গম শেষে তেমনি কোনো একটা জায়গায় গিয়ে ডিম পারবে। আর ডিম পাড়া মানেই আবার নতুন ডানকেলিস্টাসের জন্ম, যা এই সমুদ্রের ভয়াবহতা আরও বাড়িয়ে তুলবে। তাই নতুন জন্ম হতে দিলে চলবে না। জেমস, জাহাজ ডান দিকে ঘোরাও, ওর পেছনে যেতে হবে, ওই মাছগুলোকে হত্যা করো। এইরকম সিদ্ধান্তে সাবমেরিনে উপস্থিত সবাই একরকম বিরোধিতা করল। জাহাজের সম্পদ উদ্ধার করা হয়েছে, ডুবোজাহাজের মধ্যে গিয়ে আর দরকারটাই বা কি? এদের পিছনে বিপদ বাড়িয়ে কি লাভ? এতে তো নিজেদেরও বিপদ আরও বাড়তে পারে। আর যখন সবাই জানে এমন ভয়ঙ্কর মাছ এই বড় সাবমেরিনকে মুখে করে নিতে পারে, তখন এটা করা মানে নিজের বিপদকে নিজেই স্বেচ্ছায় আমন্ত্রণ জানানো। ঠিক তখনই অ্যান্ডারসন বলে উঠল, তোমরা ভুলে যাচ্ছ কিভাবে এই ভয়ঙ্কর মাছ আমাদের জল থেকে আমাদের 5 জন সাথীকে কেড়ে নিয়েছে। এদের ছেড়ে চলে যাব আর এদের চোখের সামনে দেখা এই বংশবৃদ্ধি,
কিছুতেই আমি সহ্য করতে পারবো না। মৃত্যুর বদলে মৃত্যু নিতে হবে। এদের আর কোনো অধিকার নেই এই সমুদ্রের মাঝে বেঁচে থাকার। আর আমরা যখন ভালো মতো জানি এগুলো হিংস্র মাংসাশী ভয়ঙ্কর প্রাণী, তখন এদের ছেড়ে দেওয়া মানে বোকামি। ভবিষ্যতের কথাও ভাবতে হবে। এই মাছ এই সমুদ্রে বেঁচে থাকা মানেই এদের বংশবৃদ্ধি। তাছাড়া আমরা এখনও জানি না এই মাছ এই সমুদ্রে কতটা বেঁচে আছে। চোখের সামনে আপাতত যাকে দেখছি তাকে মেরে এদের সংখ্যাটা কিছুটা তো কমবেই। জেমস, গেট রেডি। জেমস ততক্ষণে জাহাজ ঘুরিয়ে দিয়েছে ডান দিকে। সাবমেরিনটাকে ঘুরতে দেখে ওই মাছ দুটো পাশাপাশি এগিয়ে চলল সমান্তরালভাবে। অ্যান্ডারসন জাহাজকে নিয়ে চলল সেই ডানকেলেস্টাস যে পথে গিয়েছে সেই পথ ধরে ওদেরই পিছু পিছু। তবে ডানকেলেস্টাসগুলোকে দেখা যাচ্ছে না আর জলে। আইহুলের সামনে সেই মাছ আর নেই। শুধু জাহাজ চালাচ্ছিল অ্যান্ডারসন, আর র্যাডারের সেই মাছের গতিবিধি, মাছ কোন পথে এগিয়ে চলেছে সেগুলো সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সেটাকে অনুসরণ করেই এগোচ্ছে জাহাজ। আস্তে আস্তে জাহাজ এমন জায়গায় পৌঁছল এখানে আশেপাশে অজস্র পাহাড় উঁচু উঁচু খাড়া হয়ে রয়েছে। জাহাজের ডিভাইসে ধরা পড়েছে সেখানকার গভীরতা 20,000 ফুটের মতো। এখানে চারিপাশে ঘিরে রয়েছে অসংখ্য উঁচু খাড়া পাহাড়। তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ভয়ঙ্কর কাঁকড়া। এদের চেহারাটাই অন্যান্য কাঁকড়ার থেকে সম্পূর্ণ আলাদা। বড় বড় রনপায়ের মতো পা ফেলে এরা এদিক সেদিক হেঁটে চলেছে। এই কাঁকড়া অন্যান্য কাঁকড়ার থেকে একেবারেই আলাদা। এই কাঁকড়া দেখেই হিলকাস অ্যান্ডারসনকে বলল, আচ্ছা, এই কাঁকড়া আমরা আরো গভীরে দেখেছি। এগুলো এমন ধরনের বিচিত্র দেখতে, এগুলোকে আবার দেখলাম। তুমি সত্যিই বলছো তো এগুলো কাঁকড়া? তোমার কি মনে হচ্ছে চেহারা দেখে? এগুলো কাঁকড়া নয়। কখনো নারকেল কাঁকড়ার নাম শুনেছ? তার চেহারা দেখে অবাক হয়ে যাবে। তার বিশেষ বৈশিষ্ট্য মানুষের বড় বড় একজোড়া দাঁড়া, যা দিয়ে সে নারকল ফাটায়, উঁচি টেনে টেনে খাজায় মানুষের মতো। ওই কাঁকড়ার সামনে ওই মোটা দুটো দাঁড়ার মতো মানুষের হাড়ও ভেঙে ফেলতে পারে। এই পৃথিবী বড় বৈচিত্র্যময় হে। এর মধ্যে নানা ধরনের প্রাণী আছে, মানুষ ভালো মতো জানেই না। এই কাঁকড়া বিভিন্ন শ্রেণীর, অনেক ধরনের কাঁকড়া আছে। শঙ্খ কাঁকড়া দেখেছো? ওই কাঁকড়া বীচের নিচে দেখা যায়। আর ওই যে নারকেল কাঁকড়ার কথা বললাম, এগুলো দ্বীপের কাছে দেখতে পাওয়া যায়। বহু দ্বীপেই এই কাঁকড়া দেখা যায়। আরে ওটা কি? একটা আচম্বিতে চিৎকারে করে বিস্ময় ভরা কণ্ঠে অ্যান্ডারসন সামনের দিকে আইহুলে হিলকাসকে দেখার নির্দেশ দিল। হিলকাসেরও সামনের দৃশ্য দেখে অবাক হয়ে যাবার অবস্থা। আসলে জাহাজ সেই পাহাড়গুলোর পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে এক জায়গায়। এখানে কিছুটা মুক্ত অঞ্চলে তার ডান দিকে জিনিসটাকে দেখা যাচ্ছে, আর সেদিকেই জাহাজ এগোচ্ছে। সামনে রয়েছে একটা ছোট্ট সাবমেরিন। পাহাড়ের গায়ে আটকে তার গায়ে অনেক ধরনের দাগ, এবং দাগগুলো দেখে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে জাহাজটা ধাক্কা খেয়ে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। জাহাজটির বেশ কিছু জায়গা দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেছে এবং কয়েকটা জায়গায় ফাটলও তৈরি হয়েছে। সামনের জাহাজের লেখার জায়গাটা, মানে সাবমেরিনের চালক বসে যেখানে সাবমেরিনটাকে চালায়, সেই জায়গাটার আইহুলটা পুরোপুরি ফেটে গেছে। সাবমেরিনে আরও কাছে যেতে আইহুলের মধ্যে দিয়ে যে সাবমেরিনে অসংখ্য মাছ চলাফেরা করছে তা দেখা গেল। অ্যান্ডারসনের সাবমেরিন তখন ওই ছোট্ট সাবমেরিনের উপর দিয়ে চলেছে, মানে এখান থেকে ওই সাবমেরিনটা স্পষ্টই দৃষ্টিগোচর হচ্ছে। ওর মধ্যে যেটা দেখে সবাই আশ্চর্য, ভেতরে রয়েছে দুটো নরকঙ্কাল। যদিও তারা সম্পূর্ণ নরকঙ্কালেও পরিণত হয়নি এখনো, কিন্তু তাও তাদের চেহারা, মানে দেহের মাংসগুলো খুবলে খাওয়া। পুরো সারা শরীর জুড়েই তেমন ক্ষত। মাঝে মাঝে শরীরের ভিতরের হাড় বেরিয়ে দেখা যাচ্ছে। তবে ওই দুজনের গায়ে যে খুবলে খাওয়া পুরো সারা শরীর জুড়ে মাঝে মাঝে শরীরের ভিতরের হাড় এসেছে বেরিয়ে, তবে ওই দুজনের গায়ে যে পোশাকের অংশ ভিন্ন ছিন্ন হয়ে জুড়ে রয়েছে সেটা দেখে সবাই চমকে উঠলাম। এ তো ডুবুরির পোশাক পরা সেই কোম্পানির, অর্থাৎ তাদেরই কোম্পানির ডুবুরির পোশাক পরা মানুষ দুটো। আনসিঙ্কেবল লেখাটাও জাহাজের আইহুলের উপর থেকে স্পষ্ট নজরে আসছে। এটা তো আমেরিকান কোম্পানি আনসিঙ্কেবল, আর এই ডুবুরির পোশাক তো জেমসের জাহাজেই মজুদ।
এমনকি এই পোশাক পরেই তার সাবমেরিনে থাকা সমস্ত ডুবুরিরা জলে নেমেছিল। তবে এর মানে একটাই, ওটা জলের নিচে হঠাৎ করে নির্দেশ হওয়া সেই হিগসের সাবমেরিন। তাদের সাবমেরিনকে ডানকেলেস্টাসগুলো এখানে টেনে নিয়ে এসেছিল। তবে এটা স্পষ্ট নয় ওই দুই নরকঙ্কাল, মানে ওই দুই খুবলে খাওয়া কঙ্কালসের চেহারা হিগস এবং তার সাথীদের। তবে তাদের মৃত্যু কিসে হয়েছে এটা বলা যাবে না। জলের চাপে না জাহাজের দুর্ঘটনায়, না ডালকেলেস্টাসের আক্রমণে। সাবমেরিনের মাথার দিকে কিছুটা ফাটল, সেখান দিয়ে জাহাজের ভিতরটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। অসংখ্য সামুদ্রিক মাছ তার মধ্যে দিয়ে ভিতরে ঢুকছে আর বেরিয়ে আসছে দলে দলে। হিলকাস চেঁচিয়ে উঠে বলল, হিগসের সাবমেরিন, হিগসের সাবমেরিন! ওর সাবমেরিনকে এখানে টেনে আনা হয়েছে। বোধহয় তাই হবে, কারণ ওদের সাথে যোগাযোগ শেষ হয়েছিল সেই ডুবে যাওয়া জাহাজের মধ্যে যখন আমরা প্রথম অনুসন্ধান চালাই। ওই জায়গা এখান থেকে তাও প্রায় 40 থেকে 50 হাজার ফুট গভীরে। ওখান থেকে এই উপরে টেনে আনা হচ্ছে, আর ওই মাথায় ফাটলের মধ্যে দিয়ে ঢুকে ভেতরটা একটু পরীক্ষা করলে আমরা আরো অনেক কিছু জানতে পারি। আমার একটা সন্দেহ হচ্ছে, এই র্যাডারটা নিয়ে তুমি কি একবার ওই সাবমেরিনে নামবে? চলো, এবার আমিও যাব তোমার সাথে কিছু তথ্য জানার জন্য। এবার আমাকেও জানতে হবে। বলছি, আমাদের নামার কি খুব প্রয়োজন আছে? যদি এতে বিপদ আরো বাড়ে? তুমি কি এই ধরনের কথাবার্তা বলছো? ওর মধ্যে গেলে তো আরো আমরা অনেক তথ্য এবং নিশ্চিত হতে পারি এটা কি হিগসদের সাবমেরিন কিনা। আর মনে রেখো, আমাদের এই অভিযান শেষে কিন্তু আমাদের ছেড়ে এই অভিযানে যারা তারা চলে গেছে, তাদের মৃত্যুর কারণ সরকারকে জবাবদিহি করতে হবে আমাদের। কারণ মনে রেখো, আমরা সরকারের লোক, দেশের সরকারের হয়ে কাজ করি। আমাদের কোনো বিষয় অজানা থাকা মানে সেটা সরকারের বড় গাফিলতি। আমাদের দেশের সরকারকেই আমাদের জন্য এই বদনাম সহ্য করতে হবে। আর আমরা দেশের নাগরিক হয়ে কিভাবে নিজের দেশের অসম্মান চাই বলো? এই র্যাডারটা রাখো। বলেই সেই র্যাডারটা হাতে তুলে নেয় জেমস। এটাই সেই র্যাডার যেটা নিয়ে ওরা নেমেছিল ডুবে যাওয়া জাহাজের মধ্যে ধনু সম্পত্তি আহরণের জন্য। তারপর সাবমেরিনটাকে ঠিক ওই ডুবে যাওয়া সাবমেরিনের উপরে নিয়ে গেল জেমস। তারপর সে দলের সকলকে বলল, আমরা যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তোমরা এই জাহাজে নিয়ন্ত্রণ করো। অ্যান্ডারসন, তুমি জাহাজকে কন্ট্রোল করবে। তুমি জাহাজের র্যাডারে ভালো করে চোখ রাখবে। এই চালক স্থানে এসে যদি কখনো কোনো বিপদের সম্ভাবনা থাকে তাহলে আমাদের তৎক্ষণাৎ জানাবে। চারিপাশ থেকে কোনো বিপদের সম্ভাবনা থাকলে নিচে এই জাহাজে ওঠার সিঁড়ি খুলে দেবে আর আমাদের তাতে আসার জন্য বলবে। আর বাকি যারা আছে তোমরা সবাই মিলিতভাবে অ্যান্ডারসনকে সাহায্য করে যাবে। তারপর আস্তে আস্তে অ্যান্ডারসন জাহাজের নিচে নামার সিঁড়িটা সুইচ টিপে খুলে দিল। জেমস আর হিলকাস ডুবুরির পোশাক পরে হাতে সেই রাইফেল আর রাডার নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ল। জাহাজটা এমন জায়গায় নিয়ে আসা হয়েছিল যে এখান থেকে সাবমেরিনের মাথার উপর ফাটলটা স্পষ্টভাবে নজরে আসছে। ওরা দুজনে মিলিতভাবে সেই ফাটল দিয়ে হিগসের সাবমেরিনে প্রবেশ করল। ভেতরটা দুর্ভেদ্য অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না। হঠাৎ একটা কালো লিকলিকি সরু কিছু ওদের সামনে এসে ওদের গায়ে ধাক্কা খায়। কিছু বুঝে ওঠার আগেই ওরা বিদ্যুতের মতো ছিটকে পড়ে সেটার আঘাতে। তারপর গুলি বর্ষণ করতে থাকে। কিন্তু সেটার গায়ে গুলি লাগে না, সেটা ওদের পাশ কাটিয়ে চলে যায়। জেমস বলে ওঠে, তেমন ভয় পাওয়ার কিছু নেই। ওটা একটা ইলেকট্রিক ইল মাছ, আর সারা গায়ে বিদ্যুতের মতো আলো জ্বলছে। অন্ধকারাচ্ছন্ন স্থানে এদের বসবাস। সমুদ্রের তুমি যত গভীরে যাবে সেখানেই ওই মাছের অস্তিত্ব পাবে। এরা অন্ধকারে চলে বেড়ানোর জন্য গায়ে বিদ্যুৎ আর আলো ছড়িয়ে চলাফেরা করে।
তারপর ওরা সাবমেরিনের চালকের স্থানে এসে দাঁড়ায়। নরকঙ্কালগুলো এখানে পাশাপাশি রয়েছে। তাদের শতচিহ্ন পোশাকগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো তাদের জাহাজের ডুবুরির পোশাক। তাদের শরীরের হাড়ে যেসব জায়গায় দেহের মাংস লেগে রয়েছে তা দেখে এটা স্পষ্ট যে এরা জলের তলায়, মানে এখানে অনেক দিন ধরেই আছে এবং অনেক আগেই তাদের মৃত্যু ঘটেছে। যাই হোক, হাতের রাডারটা হিলকাস এগিয়ে ধরে, কিন্তু তাতে এখনও কিছু নজরে পড়ে না অস্বাভাবিক। আরও একটু এগোতেই সেই সাবমেরিনের একেবারে পিছনের দিকে ওরা আলো ফেলতেই চমকে ওঠে। সেখানে এই সাবমেরিনের তলদেশে একটা বড় সড়ো গর্ত। সেখান দিয়ে ছোট মাছের আনাগোনা চলছে অনবরত। গর্তটার নিচে গভীর সমুদ্রে চলে গেছে। জেমস গর্তটা ভালো করে পরীক্ষা করে বলল, এখান দিয়ে সমুদ্রের ওই গভীরতা থেকে আমার মনে হয় এই সাবমেরিনে ওই ডানকেলাস্টাসে যাওয়া আছে। কথাটা শুনেই হিলকাস বলে ওঠে, সে কি, তুমি কি বলছো? এ তো বেশ ভয়ের। এর মধ্যে বড় ভয়ানক দানবগুলো আসা যাওয়া করে। এটা অবশ্য অনেক আগেই হিলকাসের নজরে এসেছিল, তবে সে এতটা ভেবে উঠতে পারেনি। এই সাবমেরিন একটা বদ্ধ নিরিবিলি জায়গা মনে করে এর মধ্যে ঢুকে এসেছে ওই মাছ। চলো জাহাজের ভেতরে থাকা কেবিনটাতে একটু ঘুরে আসি, তারপর এখান থেকে বেরিয়ে যাব আমরা। এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ বলে মনে করছি না। টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে ওরা সেই সাবমেরিনের ভিতরের কেবিনে প্রবেশ করে। আর ভিতরে ঢুকতেই ওদের টর্চের আলোতে দেখতে পায় সেটা ভয় ধরানোর ক্ষেত্রে যথেষ্ট ছিল। ওরা দেখতে পায় সেই গোটা কেবিনের মেঝে জুড়ে রয়েছে অসংখ্য ডিম, তবে এগুলো সব বড় বড়। ডিমগুলো আবার কেমন যেন ট্রান্সপারেন্ট, তার ভিতরে কি যেন সব বিচরণ করছে। প্রতিটা ডিমেরই ভেতরে থাকা জিনিস বেশ স্পষ্ট নজরে আসছে। এটা দেখে সেই কেবিনে আর ভিতরে না গিয়ে জেমস হিলকাসকে বেশ জোরালো কণ্ঠেই বলল, চলো হিলকাস, এখানে আর এক মুহূর্ত নয়, আমাদের এক্ষুনি আমাদের সাবমেরিনে ফিরতে হবে। বলেই ওরা দুজন একসঙ্গে পিছনে ফিরল। জেমস আর হিলকাস ওই সাবমেরিনের মধ্যে থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার পথের দিকে এগোলো। আর চলতে চলতে জেমস বলল, কি বুঝতে পারলে? কিছুটা পেরেছি। ওই ডানকেলাস্টাস ডুবে যাওয়া জাহাজের ওখান থেকে হিগসের সাবমেরিনটাকে এখানে টেনে এনেছিল। আর আমরা ভাবছিলাম ওদের সাবমেরিন বোধহয় আরো গভীরে, মানে নিচে কোথাও হারিয়ে গেছে। হ্যাঁ ঠিক, সাবমেরিনটাকে এখানে টেনে এর মধ্যে ডিম পারে। আর ওই যে ডিমের মধ্যে যেগুলো কালো কালো নোট ছিল ওগুলোই ওর বাচ্চা। ওগুলো এবার ফুটে বেরোবার সময় হলো। আর এরা ওই অবস্থায় খিদের জন্য এমন ছটফট করে। ওই যে ওর ভেতরে বাচ্চাগুলো নড়ছিল, মানে ওরা এখন খিদের জন্য হিংস্র হয়ে উঠেছে। ওদের ডিম ফুটে বেরোনোর সময় হয়ে উঠেছে। তাই তোমাকে বললাম তাড়াতাড়ি এখান থেকে চলো। আর বাচ্চাদের দিকে ওদের মায়েরাও ভীষণ খেয়াল রাখে। ডিম ফেটে বেরোবার আগের সময় হলেই বাচ্চা রক্ষা করার জন্য সেখানে ছুটে আসে, কারণ বাচ্চাগুলো প্রথমে ছোট থাকে, তাদের জন্য বড় প্রাণী খেয়ে নিতে পারে। তাই এখান থেকে তাদের তাড়াতাড়ি সরিয়ে নিয়ে গিয়ে সাবমেরিনে যাওয়াই তাদের পক্ষে মঙ্গল। বড় ডানকেলাস্টাস যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে, বা বাচ্চাগুলো বেরিয়ে ঘিরে ধরে আমাদের আক্রমণ করতে পারে। চলো চলো তাড়াতাড়ি। কথাটা বলেই দুজন মিলে ওই ছোট্ট সাবমেরিনে বেরোবার মুখে এসে জড়ো হলো। তবে এটা আমি ঠিক বলতে পারবো না, ওই হিগস আর তার সঙ্গী স্টিফেনের মৃত্যু কি এই ডানকেলাস্টাসের জন্যই হয়েছে না অন্য কোনো কারণে? তবে এটা হতে পারে ওই ডানকেলাস্টাস এই সাবমেরিন এখানে টেনে এনে ওদের মেরে এখানেই ডিম পেরেছে। তবে এই মাছ এত ভয়ঙ্কর, এরা কোনো কিছুকে খাওয়ার জন্য, মানে শিকারের জন্যই আক্রমণ করে। তাই আমার এই ধারণাটা সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে না, কারণ তুমি দেখেছো কিনা জানি না, ওর মধ্যে খাবার দাবারের স্টক কিন্তু বেশ কিছুদিনের জন্য ছিল। সুতরাং খাবারের অভাবে এই মৃত্যু হয়নি। প্রচন্ড আতঙ্কে হার্ট অ্যাটাক হতে পারে। তবে একসাথে দুজনের ভয়ে হার্ট অ্যাটাক, এটাও তো ঠিক বিশ্বাস করা যায় না। ওরা তখন পৌঁছে গেছে সাবমেরিনের মধ্যে আসা স্থানে।
এখান থেকে স্পষ্ট ওরা সামনের ফেনিলু সমুদ্রের জলরাশির বিস্তৃতিকে বহু দূর পর্যন্ত দেখতে পাচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে যাবার পালা। ওরা সেখান থেকে ওই ছোট্ট সাবমেরিন থেকে আস্তে আস্তে উপরে উঠতে থাকলো। ওই যে দেখা যাচ্ছে, যদিও একটু দূরেই ওদের সাবমেরিনের তলদেশ, যেখান থেকে সেই সিঁড়ি নেমেছিল আর যা দিয়ে ওরা নেমেছিল এইখানে। সামনে ছিল জেমস, হেলকাস ছিল তার পিছনে। কমিউনিকেশন ডিভাইস দিয়ে এত কাছে ওরা নিজেদের মধ্যেই কথাবার্তা চালাচ্ছে। জেমস, আমি কিছু দেখতে পাচ্ছি আমার রাডারে। জেমস চলতে চলতেই বলল, কি দেখতে পাচ্ছ? বেশ বড় কিছু, যা আমাদের পেছনে আসছে বহু দূর থেকে। মানে একটা লাল গোলাকার বস্তু, যার গতিবেগ খুব দ্রুত, খুব জোরেই সেটা আমাদের দিকে আসছে। তাড়াতাড়ি সাঁতার কাটো, রাডারে চোখ রাখো। আমাদের গন্তব্য আমাদের ওই জাহাজ। ওখানে পৌঁছে গেলে আমরা বিপদ মুক্ত। মনে রেখো, এটাই আমাদের জীবন বাঁচানোর শেষ লড়াই। পিছন থেকে হিলকাস গুনে চলেছে, আর বস্তুটা 70, 60, 50, 40। শেষে তখন সে 10 ফুট বলল। তখন জেমস তাদের জাহাজের তলদেশে সেই সিঁড়ির পথে পৌঁছেছে। সে সিঁড়ি দিয়ে উঠে হাতটা বাড়িয়ে ধরতেই হিলকাসের দিকে একটা তাজা রক্তের ছিটে তার বানানো হাতে এসে লাগলো। সেই সাথে মুখে চোখে এসেও লাগলো সেই রক্তের ফোঁটা। এন্ডারসন কিন্তু বুঝে গেছে কি হয়েছে, কিন্তু সে বুদ্ধি করে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে অপেক্ষা করলো না। দ্রুত সিঁড়ি বেয়ে ডুবোজাহাজে উঠে এলো, তারপর সুইচ টিপে আন্ডারওয়ের পথটা বন্ধ করে দিল। তারপর তাকে ঘিরে ধরেছে সবাই, আর সবার মুখে ভয়ার্ত আর আতঙ্কের ছাপ। তবে এটা হওয়াই স্বাভাবিক, কারণ তার সারা চোখে মুখে লেগে রয়েছে টাটকা রক্তের ছিটে, আর সেটা তো কার তারা বুঝতেই পেরেছে। কিছুক্ষণ সব চুপচাপ। বাকরুদ্ধ জেমস বলে উঠল কাঁদো কাঁদো মুখে, আর একটু যদি আগে পৌঁছতে পারতাম, যদি কেবিনের ভিতরে না ঢুকতাম, তবে কিছুটা সময় বাঁচত। আর এই সময়টা পেলে আজ আমরা দুজনে এখানে এই জাহাজে ফিরে আসতাম। হেলকাস, তুমি যে আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে ভাবতেই পারিনি। দু চোখ দিয়ে জল ঝরে পড়তে লাগলো তার, আর সেই কান্না ভাঙা গলায় জেমস ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলে চলল। হঠাৎ তার সাবমেরিন কেঁপে উঠল। মনে হলো সেটা যেন কেউ বাইরে দিয়ে দোলাচ্ছে। জলের ঢেউ কি? জাহাজ মুহুর্মুহু আন্দোলিত হতে শুরু করলো। সেটা যেন দুলছে, মধ্যে মধ্যে ঝাঁকুনি দিয়ে উঠছে। ডুবোজাহাজের মধ্যে উপস্থিত সকল আরোহীরাও দুলে দুলে এদিক সেদিক টাল খাচ্ছে। অনেকেরই এই দুলে নিতে বমি আসার জোগাড়। এই ক্রমাগত ঝাঁকুনিতে জেমস জাহাজের ধরে থাকা হাতল থেকে বারে বারে হাত সরে যেতে লাগলো। ওদিকে ডুবোজাহাজের মাথার উপর থেকে বিরাট বিরাট শব্দ শুরু হয়েছে, আর তাতেই হচ্ছে এই ঝাঁকুনি। হঠাৎ জাহাজের মাথায় থাকা একটা টিউবলাইট ভেঙে পড়ল জাহাজের মধ্যে। সেটা দেখে তার মধ্যে উপস্থিত অন্যান্য সবাই ভয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। জাহাজের উপর থেকে প্রবল আঘাতে এটা হচ্ছে। জাহাজের মধ্যে উপস্থিত সকলেই এদিক সেদিক পড়ে গেছে এই ঝাঁকুনিতে। সবার চোখে মুখে ভয়। অ্যান্ডারসন জেমসের কাছে গিয়ে বলল, এগুলো কি হচ্ছে জেমস? জাহাজ এরকম কেঁপে কেঁপে উঠছে কেন? বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে বাইরে দিয়ে কোনো কিছু আমাদের জাহাজকে ধরে আছে, কারণ জাহাজের গতি বাড়ানো সুইচ এই দেখো, আমি টিপে রেখেছি অনেকক্ষণ, কিন্তু জাহাজও এক চুল নড়ছে না। আমার মনে হচ্ছে বাইরে যেটা আমাদের ডুবোজাহাজকে ধরে রেখেছে সেটা প্রবল শক্তিশালী কিছু। আমি এতক্ষণ ভাবছিলাম এটা বোধ হয় কোনো ডানকেলাস্টাসের কাজ, সবচেয়ে সেই বড় ডানকেলাস্টাস যাদের আমরা ওই হিগসের সাবমেরিনের দিকে যেতে দেখেছিলাম। কিন্তু বেশ ভয়ার্ত আর বিস্ময়সূচক কণ্ঠে জেমস বলল, একটা জিনিস অ্যান্ডারসন খুব লক্ষ্য করেছে।
ওই হেক্সেস সাবমেরিন থেকে ফেরার পর কেমন যেন ভয়ার্ত আর উদাসীন হয়ে গেছে জেমস। তার মুখের মধ্যে সেই আত্মবিশ্বাস আর সাহস কোথাও যেন হারিয়ে গেছে। এটা কি তবে ওই হিলকাসের মৃত্যুর জন্যই? তার ডানকেলেস্টাসের আক্রমণে ভয়াবহ এক মৃত্যু চোখের সামনে এসে দেখেছে। সেই মৃত্যুর ঘটনাটি তার মনে গভীর রেখাপাত করেছে, আর তারপর থেকেই জেমস বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। আসলে হঠাৎ করে এমন মর্মান্তিক ঘটনা তার চোখের সামনে তার মনের কাছে এত ভালো একটা বন্ধুকে এত তাড়াতাড়ি ঘটবে সেটা মেনে নিতে পারেনি। এটা সয়ে যেতে এখন বেশ কিছুটা সময় লাগবে। আরও কয়েকবার জাহাজের গতি বাড়ানোর সুইচটা টিপে ধরল জেমস, কিন্তু জাহাজ এক চুলও এগোলো না। সেটা যেখানে থাকার সেখানেই রয়ে গেল। তারপর জেমস বলল, আমার মনে হচ্ছে বাইরে থেকে শক্তিশালী কোনো কিছু আমাদের জাহাজকে ধরে রেখেছে, আর সেই সাথেই সেটা জাহাজের বাইরে থাকা প্রপেলার এগুলোকে চেপে ধরে আছে। তার জন্য প্রপেলারগুলো ধরতে পারছে না ঠিক মতো, আর সেটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তার জন্য জাহাজ এগোতে পারছে না। দাঁড়াও, আমি এই খবরটা উপরে পাঠাচ্ছি। তুমি একটু জাহাজের ডাইরেক্টটা দেখো, আমরা এখন এক্স্যাক্টলি ঠিক কতটা গভীরে এবং কোন দিকে রয়েছি। অ্যান্ডারসনকে নির্দেশ দিল জেমস। অ্যান্ডারসন কথাটা শুনেই এগিয়ে গেল জাহাজের চালক ডিভাইসের কোণে থাকা রাডারটার দিকে। আমরা এখন সমুদ্রের দক্ষিণ পূর্ব দিকে ও 21,000 ফুট গভীরতায় আছি। হ্যালো হ্যালো ক্যাডরিক, আমাদের জাহাজ ভীষণ বিপদে পড়েছে। তুমি সরকারের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাও এবং আমাদের হেল্প করো। আমরা ধনসম্পত্তি উদ্ধার করে ফিরতে ফিরতে সমুদ্রের উত্তর পশ্চিম দিকে 21,000 ফুট গভীরতায় আটকে গেছি। তুমি একটু লাইনে থাকো। কথাটা বলেই জেমস নিজেই সেই রাডারের দিকে এগিয়ে গেল। তারপর তাতে চোখ রেখে 1 মিনিটের মতো কিছু একটা দেখে তার মনে একটা হিসাব কষে নিল। তারপর আবার ফোন হাতে তুলল। আমরা তোমার জাহাজ এখন যে অবস্থানে রয়েছে তার থেকে 500 মিটার উত্তর পশ্চিমে রয়েছি। তুমি তোমার জাহাজটা যেখানে রয়েছে সেখান থেকে উত্তর পশ্চিমে দিকে নিয়ে যাও এবং 500 মিটার পর সেই পথে এগিয়ে জাহাজকে রাখো। সরকারের কাছে এই খবর যত দ্রুত পারো ছড়িয়ে দাও। এই কথা বলে ফোনটা রেখে দিল জেমস। ততক্ষণে জাহাজের দুপাশের পোর্টহোলের দিকে ভিতরে থাকা আরোহীরা দুভাগে ভাগ হয়ে দুদিকে সরে গেছে। হঠাৎ বাম দিকে থাকা এডোস্টের বলে উঠল, জেমস, অ্যান্ডারসন, এদিকে এসো। হঠাৎ করে এডোস্টারের এই কথা শুনে জেমস আর অ্যান্ডারসন সেদিকে ছুটল। জাহাজের অন্যান্য যাত্রীরাও সেই দিকেই তাদের অনুসরণ করল। সবাই এসে দেখতে পেল এডোস্টারের পোর্টহোলের উপর রয়েছে একটা গোলাপি রঙের বিশাল সুড়। তার মধ্যে রয়েছে ছোট ছোট বুটি বুটি গোলাকার বস্তু। জেমস বলে উঠল, তাহলে এই ব্যাপার, আমি ওইটাই ভাবছিলাম। আন্দাজ হয়েছিল, কারণ জাহাজ এক জায়গায় রয়েছে দেখে বুঝেছি এ বড় ডানকেলাসটা যদি কাজ কিছুতেই নয়। কারণ ডানকেলাস যে কোনো বস্তুকে ধরে টেনে নিয়ে যায়, সে কখনোই কোনো কিছুকে এক জায়গায় রাখে না। আসলে ডানকেলাস তো সমস্ত কিছুকে মুখ দিয়ে আক্রমণ করে ধরে। কিন্তু এটা তো মনে হচ্ছে স্কুইডের সুর। একদম ঠিক বলেছো, ওটা স্কুইডের সুর বটে, কিন্তু শুধু স্কুইড নয়, জায়ান্ট স্কুইড। আমাদের ভাগ্য ভালো, ওই সমুদ্রের যাত্রায় আমরা অনেক প্রাণীকেই দেখতে পেলাম। আর এই যে সুর নিচে ওই বুটি বুটি গোলাকার সাদা সাদা বস্তু দেখছো, এগুলো এরকম আঠালো তরল পদার্থ দ্বারা সৃষ্ট। এর সাহায্যে এরা তাদের সুর দিয়ে যে কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে। কিন্তু এখন আমাদের করণীয় কি? কি আর করা, সময়ের অপেক্ষা করা ছাড়া। কারণ প্রপেলারকে ও সুর দিয়ে আঁকড়ে ধরে আছে। প্রপেলার চালানো যাবে না। আর এদের সুরের পেছনেই থাকে ওই অগণিত বুটি, যা এদের শক্ত করে যে কোনো কিছুকে ধরে থাকতে সাহায্য করে। এই শক্ত করে ধরে থাকার জন্যই যে কোনো কিছুর ওপর চাপ সৃষ্টি হতে পারে। তাই জাহাজের প্রপেলারের চাপে ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে জাহাজ নিয়ে আর এক চুলো এগোনো যাবে না। কারণ তোমরা জানোই, প্রপেলার জাহাজকে জল কেটে নিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
আমি ওপরে ক্যাটরিককে বিষয়টি বলেছি। এখন সাহায্য না আসা পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। ঠিক তখনই জাহাজের পিছন দিকে সেই মাথায় একটা শব্দ হলো, আর জাহাজ আবার বেশ জোরে আন্দোলিত হয়ে উঠল। আমাদের জাহাজকে যেভাবে জড়িয়ে ধরে আছে ওই স্কুইডটা, তাতে আমরা জাহাজ নিয়ে এক চুলো নড়তে পারছি না। কি যে করি। কথাগুলো বলে ওঠে জেমস। আচ্ছা জেমস, সাবমেরিনের কামানগুলো থেকে বোমা নিক্ষেপ করলে হয় না? হয়তো সেই আওয়াজে ওটা জাহাজকে আষ্টে পৃষ্ঠে ওর বাঁধন ছেড়ে মুক্ত করে দিতে পারবে। ওই গোলাগুলির আওয়াজে ও ছেড়ে ওর বাঁধন। হাজার হলেও গোলাগুলির আওয়াজ সমস্ত প্রাণী ভয় করে। ঠিক তখনই জাহাজের সামনের আইহোলের কাছে খটখট করে একটা তীব্র আওয়াজ হয়ে উঠল। জাহাজের সবাই সেদিকে তাকিয়ে দেখল। 4-5টা সেই গোলাপি রঙের মোটা মোটা সুর বাইরের আইহোলের উপরে এসে নেমেছে, এবং তার ফলে আইহোলের সামনে দেখার ওই চৌকো জায়গাটা পুরোপুরি সেই মোটা সুরে ঢেকে গেছে। সেটা ভেদ করে সামনে আর কিছুই দেখা যাচ্ছে না। জেমস, জেমস, আর এক মুহূর্ত দেরি নয়, কামানগুলো চালানোর ব্যবস্থা করো। ওই দানবীয় স্কুইডটা জাহাজকে আস্তে আস্তে তার দখলে আনার চেষ্টা করছে, চারিপাশ থেকে ঝাপটে ধরে। এর ফলে ওই সাবমেরিনকে সব দিক দিয়ে শক্ত করে চেপে ধরতে চাইছে। আমরা সাবমেরিন থেকে সামনে কিছু দেখতে পাচ্ছি না। এমন চললে তো আমরাও লীলা হারাবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমাদের জাহাজের ওপরে কবজা করতে চাইছে। চারিদিক থেকে একে জড়িয়ে ধরে থাকছে ওই স্কুইডটা। এত চাপে জাহাজের ক্ষতি হতে পারে, কারণ অলরেডি পেছনে একটি ছিদ্র দিয়ে জল আসছে। তোমরা কয়েকজন ওই ছিদ্রের কাছে গিয়ে ওটা বন্ধ করার চেষ্টা করো। ক্রমাগত এইভাবে জল ঢুকতে থাকলে জলের তোড়ে ওই ছিদ্র অনেক বড় হয়ে যেতে পারে। এই রে, ক্যাবিনেটের ছিদ্র যেখানে হয়েছে, আর এই গ্যাস কাটারটি দিয়ে জায়গাটা ঝালাই করে লাগিয়ে দাও। অ্যাডাস্টার, তুমি কয়েকজনের সঙ্গে নিয়ে ওদিকে এটা করো। আর অ্যান্ডারসন, তুমি জাহাজের কোণে থাকা ওই কামানের গোলাগুলি জাহাজের ওই 5টা কামানের মধ্যে ঢোকাতে থাকবে। আমি তাহলে কামানগুলোকে অপারেট করছি, সেখান থেকে গোলা বর্ষণ শুরু করছি। তোমরা 5টা কামানের চেম্বার দেখো, এখন গোলায় ভর্তি হয়ে আছে। এগুলো গোলা বর্ষণ করতে শুরু করলে আস্তে আস্তে কামানের ওই চেম্বার ফাঁকা হতে থাকবে। সেটা দেখে তুমি আর তোমার সহকারী বন্ধুরা হাত লাগিয়ে ওই যে জাহাজের কোণে রাখা গোলাগুলি ধরাধরি করে ওই চেম্বারগুলোতে ভরাট করবে। এর ফলে কামানগুলো পুনরায় আবার নতুন গোলাতে ভর্তি হয়ে যাবে। ওকে, তাহলে সবাই বুঝে গেলে কাদের কি করতে হবে। জেমসের এই নির্দেশ পেয়ে ডুবু জাহাজের ভিতরে থাকা মানুষগুলো দুটো দলে বিভক্ত হয়ে দুদিকে চলে গেল। একদল জাহাজের পিছনে হওয়া ছিদ্রে ক্যাবিনেট বসিয়ে ছিদ্র বন্ধ করার, এবং আরেক দল জাহাজের সামনে থাকা কামানগুলোর চেম্বারে নতুন গোলা দিয়ে ভর্তি করার কাজে লেগে পড়ল। জেমস জাহাজের বাম দিকে একটা সুইচ টিপল। ঘড়ঘড় করে একটা তীব্র আওয়াজ স্পষ্ট জাহাজের ভিতরে ভেসে এলো। তারপর ক্রমাগত পাশাপাশি থাকা কয়েকটা সুইচ জেমস পরপর টিপে যেতে থাকলো, আর তাতেই জাহাজের বাইরে গোলা বর্ষণ শুরু হলো। বেশ কিছুক্ষণ গোলাবর্ষণের ফলে জাহাজের সামনে থাকা আইহোলের সামনের অংশ কালো ধোঁয়ায় ভরে গেল। বেশ কিছুক্ষণ পর সেই ধোঁয়া কেটে যেতে সামনে থাকা সেই স্কুইডের লম্বা লম্বা সুরগুলো আর দেখা গেল না। আরও কয়েকটা গোলা বর্ষণের সাথে সাথেই সামনের জলে দেখা গেল জাহাজের মাথার দিক থেকে বেশ কতগুলো সুরের ছিন্ন ভিন্ন অংশ জলের মধ্যে ভাসছে। জায়গাটা রক্তে লাল হয়ে গেছে, এবং জাহাজেও আর এক ফোঁটাও জায়গা নেই দাঁড়িয়ে থাকবার। সেটা আস্তে আস্তে সামনে চলতে শুরু করেছে। এর মানে জাহাজের চারিপাশে আটকে থাকা সেই দানবীয় স্কুইডটা হয়তো কোনো সুর জাহাজের কামানের মুখগুলোর উপরেও ছিল,
এখন কামান থেকে গুলিবর্ষণ সেই সুরের উপর প্রচণ্ড আঘাত করে সুরগুলো ছিন্ন ভিন্ন করে দিয়েছে। স্কুইডটা হয়তো রক্তাক্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে জাহাজের এই গোলাবর্ষণে। সত্যিই তাই, স্কুইডটার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহটা দেখা গেল জাহাজের আইহোলের মধ্যে দিয়ে। সকলেই জাহাজের আইহোলের সামনেটা ঝুঁকে পড়ল, কিন্তু ওই স্কুইডের দেহটা হঠাৎ করেই একটা বড় সড়ো ডানকেলেস্টাস মুখের মধ্যে নিয়ে জাহাজের বাম দিক থেকে ডান দিকে চলে গেল। ও কিন্তু ওর সেই ডিম পাড়া স্থানে, মানে হিগসের সাবমেরিনের দিকে এগোচ্ছে। আমার মনে হচ্ছে ওই মুখে থাকা স্কুইডের দেহটাই ওর বাচ্চাদের খিদে মেটানোর জন্য ওই সাবমেরিন নিয়ে যাচ্ছে। বলে গেলে চলবে না, আমরা কিন্তু দেখছিলাম বাচ্চাগুলোর ডিম ফুটে বেরোবার সময় হয়েছে, আর সব মা তার সন্তানের খেয়াল রাখে। তাই আমাদের এখন জাহাজ ঘুরিয়ে ডান দিকে নিয়ে যেতে হবে, ওই হিগসের সাবমেরিনের কাছে। একটা নির্দিষ্ট দূর থেকে ওই হিগসের সাবমেরিনের ওপর গোলাবর্ষণ করে ওই ডানকেলাস্টাস এবং তার বাচ্চাদের একেবারে নিশ্চিন্ত করে দিতে হবে এই সুযোগে। তোমরা তৈরি থেকো। জাহাজের গোলা রেঞ্জ 3600 কিলোমিটার, মানে 3600 কিলোমিটার দূরে থেকে এই গোলা টার্গেটে আছড়ে পড়তে পারে। তাই আমরা একটা নির্দিষ্ট দূর থেকে এই গোলা ওই হিগসের সাবমেরিনের দিকে নিক্ষেপ করব। বেশি কাছে গেলে নিউটনের তৃতীয় সূত্রের মতে গোলার সংঘর্ষে একটা বিপরীত প্রতিক্রিয়ায় জাহাজের বিরাট ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং ওই ঝুঁকিটা নেওয়া যাবে না কিছুতেই, কারণ আমরা এখন আমাদের কাজের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। এখানে একটা ভুল আমাদের অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সামনাসামনি একেবারে স্বচ্ছ জলরাশি, যা ভেদ করে হিগসের জাহাজ স্পষ্ট দেখা যাচ্ছে। সেখান থেকে দেখা গেল দ্রুত গতিতে যাওয়া আগে আগে একটা বিশাল দেহী ডানকেলেস্টাস হিগসের সাবমেরিনের পিছনেই অদৃশ্য হয়ে গেল। কিন্তু জেমস তার সাবমেরিনে আরও কিছুটা নিচে নিয়ে গিয়ে থামিয়ে দিল। সে বলল, আপাতত এখান থেকেই ওই হিগসের সাবমেরিনের ওপর আমরা বোমা নিক্ষেপ করব। এর ফলে একটা বিরাট বিস্ফোরণ ঘটবে। তার আঁচের থেকে এর আগে গেলে জাহাজের ওপর প্রভাব পড়তে পারে, জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই ডানকেলাস্টাসটা তার বাচ্চাদের ওই স্কুইডের দেহাবশেষের খাওয়াতে গেছে। এই সুযোগে সবাই তৈরি হয়ে যাও। আমাদের কামানের চেম্বারের সামনে কামানের ঘর শেষ হলেই ধীরে ধীরে ফেল করবে। এই নির্দেশ শুনে এন্ডারসন আর দলের সকলে কামানের নলগুলোর পিছনে দাঁড়িয়ে রইল। বাচ্চাগুলো এখনো ওই হিগসের সাবমেরিনেই রয়েছে। ওগুলো ডিম ফুটে বেরোবার আগে বাচ্চা সমেত ওই ডানকেলাস্টাস এবং এর বংশকে নির্বংশ করতে হবে। তাহলে আমি কামান চালাচ্ছি বলেই জেমসের হাত পড়ল সুইচে। পাশাপাশি সেই 5টি সুইচ 5টি কামানকে অপারেট করে, কিন্তু সুইচের চাপ দিয়ে কোনো কামানের গোলা বের হলো না। বার কয়েক আবার চাপ দিল সুইচে, না, কোনো গোলা জাহাজের মাথা থেকে বেরোলো না। কি হলো? সুইচ কি তবে খারাপ হয়ে গেল? না, তেমন তো কোনো কারণ নেই। কামান তো ওরা একটা এই দীর্ঘ সমুদ্র গহ্বরে তেমন খুব একটা ব্যবহার করেনি। তবে কি হলো? এটা ছিল একটা সুবর্ণ সুযোগ ওই হিগসের জাহাজের মাঝে থাকা ডানকেলাস্টাস আর তার বাচ্চাগুলোকে মেরে ফেলার, একসাথে দুটোকে শেষ করে দেবার একটা মোক্ষম সুযোগ। হায় কপাল, এমন একটা চূড়ান্ত পর্যায়ে এই পরিস্থিতিতে এই দৃশ্য দেখতে হচ্ছে। জেমস বেশ হতাশ হয়ে পড়েছে। এটাই অবশ্য স্বাভাবিক, কারণ এই জাহাজের সঙ্গে জেমসের একটা দীর্ঘ সম্পর্ক জড়িয়ে আছে। জাহাজের জন্মলগ্ন থেকে এই জাহাজ নিয়ে সে অসংখ্য সমুদ্র যাত্রায় অংশ নিয়েছে এবং সেই সাথে সমুদ্রের অতল গহ্বরে অনুসন্ধান চালিয়ে গেছে। এই জাহাজের প্রতিটি কোণা কোণা তার ভীষণ চেনা। সেই জাহাজ যেন তার সন্তান, প্রাণের চেয়ে বেশি প্রিয়।
এর কোনো কিছু অসুবিধা তার যেন বুকে এসে বাঁধে। দীর্ঘ একটা মায়া জড়ানো সম্পর্ক এর সঙ্গে। তাই জেমস সকলকে বলল, কামানের নলের মুখগুলো সব আই হোলের বেশ অনেকখানি উঁচুতে, এর ভেতর থেকে কিছুই দেখা যাবে না। কামানের সমস্যাটা তাহলে কি? এটা জাহাজ থেকে বেরিয়ে জাহাজের সামনে গিয়ে দেখতে হবে, আর আমি না গেলে সমস্যাটা সঠিকভাবে কেউ বুঝতে পারবে না। ওই ডানকেলাসটা হিগসের জাহাজের কাছে রয়েছে বেশ অনেকটাই দূরে, ওটাও আমার ওপর আক্রমণ চালাতে পারবে না। আমি এই পোর্টেবল রাডারটার সঙ্গে রাখছি, কোনো বিপদ আসতে দেখলেই জাহাজে ফিরে আসব। তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, জাহাজের তলদেশ দিয়ে এর থেকে বেরোবার সিঁড়িটা তোমরা আমি না ফেরা পর্যন্ত তুলে রেখে দেবে, এটাই সবার কাছে আমার অনুরোধ। তাড়াতাড়ি যাই, কাজটা তাড়াতাড়ি করে ফিরছি। মুখে সেই চির পরিচিত হাসিটা নিয়ে জেমস বেরিয়ে গেল জাহাজের তলদেশে। যাবার আগে জেমস সকলকে বলে গিয়েছিল, বিশেষ করে অ্যান্ডারসনকে, অ্যান্ডারসন, তুমি আমার অনুপস্থিতিতে আমার দলকে নেতৃত্ব দেবে এবং জাহাজের আই হোলে চোখ রাখবে। আমি জাহাজের সামনে দিয়েই উপরে উঠে আসব। সত্যি সেটা অ্যান্ডারসন দেখতে পেল। জাহাজের আই হোলের সামনে দিয়ে দুটো হাত নাড়তে নাড়তে জেমস জাহাজের মাথার দিকে চলে গেল। সামনে ফেনিল জলরাশি দিগন্ত বিস্তৃত প্রসারিত, সবাই ভিড় করে আছে জাহাজের মাথার দিকে। ওই আই হোলটার উপরে তার অপর দিকে রয়েছে নীল সমুদ্রের জলরাশি। কমিউনিকেশন কেবিলে জেমস কথা বলছে অ্যান্ডারসনের সঙ্গে, সব শুনতে পাচ্ছে অ্যান্ডারসন। সে বলছে, কামানের গায়ে একটা স্কুইডের বিশাল কাঁটা সুর জড়িয়েছিল, সেটি 5টি কামানকেই জড়িয়ে ধরে, তার জন্য কামানের মুখগুলো তেবড়ে গেছে গোলাকার থেকে, ফলে এগুলোর মধ্যে গোলাগুলো আটকে গেছে। এ সমস্যার সমাধান জলের নিচে এইভাবে করা সম্ভব নয়, জাহাজটিকে উপরে তুলে ঠিক করতে হবে। সর্বনাশ, তাহলে ডানকেলাসটাকে আর মারা সম্ভব হবে না, আক্রমণ চালাতে পারা যাবে না ওই দূর থেকে হিগসের ডুবে যাওয়া জাহাজের ওপর। ওগুলো বেঁচেই থাকবে। যা, একটা বিরাট সুযোগ হাতছাড়া হয়ে গেল। এখন একটাই পথ, হয় এখান থেকে উপরে ওঠা, নতুবা উপরে থাকা ক্যাড্রিকের সাবমেরিন আসা পর্যন্ত অপেক্ষা করা। ওর জাহাজ উন্নত মানের অস্ত্রশস্ত্র নিয়ে মজুদ, সেটা দিয়ে ওই ডানকেলাসের উপর আক্রমণ আনা যায়। কিন্তু ততক্ষণ ডানকেলাসটা কি ওই জাহাজে থাকবে, না তার বাচ্চারা ওখানে থাকবে? ওগুলো যেভাবে বড় হয়ে গিয়েছিল তাতে ডিম ফুটে বেরোবার পর্যায়ে পৌঁছেই গিয়েছিল প্রায়। ওই স্কুইডটা মাঝখান থেকে জাহাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সময় এবং কাজ সব দিক থেকেই একটা বিরাট ক্ষতি করে দিয়ে গেল। ঠিক তখনই জাহাজের মধ্যে থাকা সাউন্ড ডিভাইসে এক অপার্থিব ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। তবে আওয়াজটা অনেক দূর থেকে আসছে, কিন্তু সেটা এক জায়গা থেকে হচ্ছে সেরকমটা নয়। সাউন্ড ডিভাইসে আওয়াজের তীব্রতা মাপার রেখাগুলোর কম্পন উপর নিচে ক্রমাগত বেড়ে চলেছে। এর মানে ওই আওয়াজের মালিকটা দূর থেকে এগিয়ে আসছে, আর এটা স্পষ্ট যে সেটা ওই জাহাজের দিকেই আসছে। জেমস, জেমস, একটা আওয়াজ ভেসে আসছে সাউন্ড ডিভাইসে, মনে হচ্ছে সেটা জাহাজের বাঁ প্রান্ত থেকে আসছে, তুমি সাবধানে থেকো। অ্যান্ডারসন বলে উঠল কথাটা। জেমসের হাতের অঙ্গভঙ্গিমায় বোঝাতে চাইল সে অ্যান্ডারসনের সমস্ত কথা সে শুনতে পেরেছে, এবং সেখানে আর না থেকে জাহাজের মধ্যেই সে ঢুকে আসছে। জেমস প্রায় 20-25 মিনিট পর জাহাজের মধ্যে ঢুকে এলো, আর ঠিক তখনই দেখা গেল জাহাজের আইহোলের একেবারে সামনে একটা বড় সড়ো ডানকেলাস জলের নিচ থেকে উঠে এসছে। সেটা জাহাজের সামনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ডান দিকে চলে গেল। জাহাজ কিন্তু একটু একটু করে এগোচ্ছে। ঠিক সেই মুহূর্তে জাহাজের মধ্যে একটা প্রচণ্ড কাঁপুনি। জাহাজের দুই পাশের পোর্ট হোলের সাহায্যে জাহাজের মধ্যে অবস্থিত সবাই দেখতে পেল একটা বড় মাছের লেজ ক্রমাগত জাহাজটাকে পাশ থেকে ঝাপটা মারছে। সে ঝাপটা দুদিক থেকেই হচ্ছে, কখনো বা এই দিক থেকে, কখনো বা ডান দিক থেকে। একটা ঝাপটায় জাহাজ এমন এমন দুলে উঠছে যে ভিতরে সবাই এদিক ওদিক উল্টে পাল্টে পড়ছে।
ওটা বোধহয় টের পেয়েছে এর মধ্যে কিছু আছে, তাই জাহাজটিকে ঝাপটা মেরে মেরে এর ভেতরে যারা আছে তাদের বের করার চেষ্টা করছে। আর এটা বুঝতে পারছো, এটাই অন্য একটি ডানকেলাস্টাস। এটা নিচে চলে গিয়েছিল, আবার উপরে উঠে এসেছে। আসলে এখানে এদের ডিম রয়েছে খুব কাছে, তাই বাচ্চাদের সুরক্ষার জন্য এরা এখানে ডিম পারে, তার আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে। সেখানে সন্দেহের কিছু দেখলে সেটাকে ধ্বংস করে দেয়। এ বুঝে গেছে আমাদের এই জাহাজ ওদের পক্ষে নিরাপদ নয়, এবং এর মধ্যে আমরা যে রয়েছি সেটাও বুঝতে পেরেছে। আর আমরা যে ওদের জগতে বড় বাধা হয়ে উঠতে পারি, তাই আমাদের ওপর ওরা এবার এই জাহাজের সাথে আক্রমণ করছে। তখনই দূর থেকে দেখা গেল সেই দূরের হিগসের জাহাজের কাছ থেকে উঠে আসছে এক ঝাঁক ছোট ছোট মাছ, আর তার পিছনে রয়েছে বড় সড়ো সেই ডানকেলাস্টাস। সেটা এগিয়ে আসছে এদিকেই। এন্ডারসন জোরে বলল, সবাই সামনে তাকাও। সকলেই জাহাজের আইহোলের চোখ রেখে সেই মাছের এগিয়ে আসা দেখতে লাগলো। জেমস বলল, ওরা সব দলবদ্ধভাবে হামলা চালাতে এবার উদ্যত হয়েছে আমাদের জাহাজের উপরে। আমাদের জাহাজের ক্ষতি করেই ওরা শান্ত হবে। আমরা এখন অপারগ, কিচ্ছু করার নেই, আমরা ফেসে গেছি। এখন শুধু এই দুঃসময়টা কোনো রকমে কাটাতে পারলে, মানে টলাতে পারলেই ভালো। জাহাজের উপরে এতক্ষণ থেকে একটা ঝাঁকুনি হচ্ছিল, সেটা চতুর্দিক থেকেই এবার শুরু হয়েছে। এর মানে ওই আগের ডানকেলাস্টার সঙ্গে জাহাজের উপরে এই নতুন ডানকেলাসটা সমপত হয়ে আক্রমণ চালাচ্ছে। এদিকে জাহাজের উপর এমন বড় বড় ঘায়ে জাহাজের দুটো পোর্টহোলের উপর চিক ধরেছে। এভাবে বেশ কিছুক্ষণ আঘাতের পর হঠাৎ দেখা গেল একটা বড় ডানকেলাস্টাস জাহাজের পাশ দিয়ে একেবারে জাহাজের আইহোলের সামনে মাথা বাড়িয়ে দিয়েছে। মানে আইহোলটার অপর প্রান্তেই ওই দানব, আর তার মাথাটাকে আইহোলের উপরে রেখেছে। এত সামনে এমন দানবের মুখ সত্যিই কাঁপুনি ধরায়। জেমস বলল, ওরা কিন্তু বুঝে গেছে আমরা এর মধ্যে রয়েছি, তাই ওরা আমাদেরকে জাহাজ থেকে বের করার চেষ্টা করছে। আর এতে এটা স্পষ্ট আমরা যে ওদের বাচ্চার উপর আক্রমণ চালাচ্ছি বা ওদের ধ্বংস করার চিন্তা করছি, এরা সব বুঝে গেছে। এখন আমাদের ওপরেই এমন পাল্টা আক্রমণ চালিয়ে আমাদের ধ্বংস করার চেষ্টা করছে। এখন আমরা সব দিক থেকে বিপদগ্রস্ত। আর একটা জিনিস লক্ষ্য করছো, ক্রমাগত জাহাজের ওপরে এই আঘাতের ফলে কমিউনিকেশন ডিভাইস এবং সাউন্ড ডিভাইস দুটোই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আমরা আর ওপরে থাকা ক্যাডরিকের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। সে যে কত দূরে এসেছে তার খবরও নিতে পারবো না। এরা সবাই মিলে জাহাজের ওপর যেভাবে চড়াও হয়েছে, তাতে আমরা কতক্ষণ টিকে থাকবো এই জাহাজের মধ্যে, সেটাই এখন একটা বিরাট প্রশ্ন। হে ভগবান, আমাদেরকে রক্ষা করো, আমরা তোমার শরণার্থী। জেমসের সাথে সাথে সকলে চোখ বুঝে কিছুক্ষণ দুহাত জোর করে এই কথাগুলো বলতে লাগলো। বাইরে কিন্তু জাহাজের ঘায়ে আঘাত ইনিয়ে চলেছে ডানকেলাস্টাস তার লেজ দিয়ে। বেড়ে যাচ্ছে আঘাত ক্রমশ। হঠাৎ জাহাজের মাথার উপর বিরাট একটা দড়াম দুরুম শব্দে ভেঙে পড়ল জাহাজের শক্ত ক্যাবিনেট। জলপ্রপাতের মতো অজস্র জল সেখান থেকে জাহাজের ভিতর ধেয়ে এলো ছুটে ছুটে। সবাই ছোটাছুটি করতে শুরু করলো, বাঁচাও বাঁচাও, আর তো চিৎকারে মুখরিত হয়ে উঠল সেই জাহাজ। মুহূর্তের মধ্যে সেই অজস্র জলরাশি জাহাজের ভিতরে সকলকে বুক পর্যন্তই ডুবিয়ে দিল। সকলে একেবারেই ছন্দ ছাড়া। জলরাশিতে কে কোথায় হারিয়ে গেল, জেমস কোনো রকমে সেই জলরাশির মধ্যে ডুব দিয়ে জাহাজের তলদেশে থাকা সেই বেরোনোর পথটা খুঁজতে লাগলো। তবে সেটা খুঁজে পেলে এখন একটা বিরাট সুবিধা, কারণ এই জাহাজ থেকে বেরিয়ে যাওয়া যাবে, কারণ সেই পথটাই একমাত্র খোলা। জেমস তখন জাহাজের সামনে থেকে এর মধ্যে ঢুকে এসেছিল। সেই পথ এখনো বন্ধ করা হয়নি, তাই ওই পথে বেরোনোর একটা শেষ আশা রয়েছে। তাই ওটা খুঁজে পেলে এই জাহাজ থেকে বিপদমুক্ত হয়ে কিছুটা অন্তত নিষ্কৃতি মিলবে।
কিন্তু জেমস জাহাজের তলদেশে বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে অবশেষে সেই পথটা খুঁজে পেল এবং সেখানে পৌঁছে চারিদিকে তাকালো, কিন্তু জলের তলায় সে কাছে দূরে আর কাউকেই দেখতে পেল না। তার চোখে মুখে একটা স্পষ্ট দুঃখের ছাপ। এইভাবে হঠাৎ এন্ডারসন তার দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে যেতে হবে, নিঃসঙ্গহীন এবং সঙ্গীহীন হয়ে, এটা সে কল্পনাই করতে পারেনি। তবুও সে সেই জাহাজ থেকে বেরোনোর পথে কিছুক্ষণ বসল। তার মুখে থাকা কমিউনিকেশন কেবল দিয়ে সবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না, কারণ অনেক আগেই জাহাজের কমিউনিকেশন ডিভাইস জাহাজের মধ্যে ঝাঁকুনিতে কাজ করা বন্ধ করে দিয়েছে। ওটাই ছিল আসল সংযোগ স্থাপন করার মূল মাধ্যম, সেটাই খারাপ হয়ে গেছে। এখন কারোর সাথেই এই সঙ্গে থাকা কমিউনিকেশন কেবল দিয়ে যোগাযোগ করা সম্ভব নয়। তার উপর জাহাজ জল ঢুকে গেছে এবং সেই সব ডিভাইস সমস্ত কিছু জলের তলাতেই চলে গেছে। এখন কারোর কোনো খোঁজ করা যাবে না। জেমস বেরিয়ে গেল জাহাজের তলদেশের পথ দিয়ে। চোখে তার অনেক স্মৃতি। এই জাহাজটাই তার এতদিনের সঙ্গী। আজ তাকে পিছনে ফেলে চলে যেতে হচ্ছে তাকে। এই অভিযানের আগেও এটা সম্পূর্ণ অজানা ছিল যে এটাই তার এবং তার এই জাহাজের সঙ্গে শেষ অভিযান হয়ে যাবে। কিন্তু এখন এসব ভেবে সময় নষ্ট করার মতন সময় আর নেই। আরও সময় নেই এতক্ষণ থাকা এর আশেপাশের সঙ্গীদের জাহাজের ভিতরে গিয়ে খুঁজে বার করার সময়। জাহাজে জল ঢুকে গেছে, ওখান থেকে ওদের খোঁজা মানে ওই ডান ক্যালিস্টাসের কবলে থাকা। কিন্তু তাকে তো বাঁচতেই হবে দেশের সরকারের জন্য, কারণ ওই অভিযানের আগে সে সরকারকে কথা দিয়ে এসেছিল এ কাজটি সে করে দেখাবেই। কিন্তু সে তো কাজটা করেও কাজটার সম্পূর্ণ রূপটা দিতে পারল না। প্রাণের মায়ায় দ্রুত জাহাজ থেকে সে বেরিয়ে এসেছে। তাদের আহরিত সমস্ত ধনসম্পদ জাহাজেই যে থেকে গেল। সেই সমুদ্রের জলরাশি সম্পদকে গ্রাস করল আবার। এসব ভাবতে ভাবতে জাহাজের তলদেশ থেকে বেরোতে গিয়েই কে যেন জেমসের গলাটা টেনে ধরল পিছন থেকে। জেমস হতচকিত হয়ে পিছনে তাকাতেই দেখতে পেল এন্ডারসন, তার হাতে দুটো ব্যাগ। সে বলল, জল বুকে যাওয়ার সময় ছুটে গিয়েছিলাম যে ব্যাগে রানী এলিজাবেথের হারটা উদ্ধার করে রেখেছিলাম, আর বাকি ব্যাগটায় আরও কিছু ধনসম্পত্তি নিয়ে আসতে পেরেছি। এইগুলো বয়ে বয়ে চলো বেরিয়ে পড়ি। আর কি, এখন এর মধ্যে থাকলেও জল, আবার বাইরে বেরোলেও জল। জলের মধ্যেই বিচরণ করতে হবে। আর কাউকে দেখোনি? জলে ডুবে যাওয়ার সময় আর কাউকেই দেখতে পাইনি, তবে তোমাকেও যে এইভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। জলে যখন কেবিন ডুবে গেল তখন আমি কোনো রকমে হাতড়ে হাতড়ে ব্যাগ নিয়েই বেরোবার পথে চলে আসি এবং বেরোতে গিয়েই তোমার দেখা পেয়ে যাই। চলো এবার আস্তে আস্তে সামনে এগোই। ওরা বেরোতেই সেই ডান ক্যালিস্টাসটা মাছগুলোকে আর দেখতে পেল না। ওরা দুজন হাত ধরাধরি করে উপরে উঠতে লাগলো। অনেকটা পথ এভাবে চলতে চলতে ওরা ক্লান্ত হয়ে পড়ল। এই অতল জলরাশির প্রায় 20,000 ফুট গভীরতা ঠেলে জলের উপরে ভেসে ওঠা কি চারটিখানি কথা। সামান্য পথ এগোতেই জল কাটিয়ে হাত পা যেখানে অসাড় হয়ে আসে সেখানে এতটা পথ। জেমস হঠাৎ চিৎকার করে এন্ডারসনকে বলল, আরে এন্ডারসন, ওটা কি? দুজনেই কথাটা বলার সাথে সাথেই নিচে তাকালো আর দেখতে পেল দূর থেকে, মানে জলের নিচ থেকে একটা বিন্দুর মতো অবয়ব আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। সেটা ওদের দিকেই এগিয়ে আসছে। যত এগিয়ে আসছে ততই যেন একটা মানুষের আকৃতি নিচ্ছে সেটা। ওরা দুজনে আরও বেশি আনন্দিত হলো এটা দেখে। তার মানে তাদের আরও একজন সাথী জীবিত অবস্থায় তাদের মতোই সাবমেরিন থেকে বেরোতে সক্ষম হয়েছে। সেই মানুষের মতো অবয়বটা ওদের থেকে প্রায় হাজার মিটার দূরে। ঠিক তখনই ঘটে গেল আরও একটা ভয়ঙ্কর ঘটনা। পিছন থেকে, অর্থাৎ জলের গভীর থেকে বেরিয়ে এলো সেই ভয়াবহ ডান ক্যালিস্টাসের দানব। মুহূর্তে ওই মানবাকৃতি বস্তুটা মুখের মধ্যে নিয়ে আবার অতল গহ্বরেই অদৃশ্য হল সে। একজন সাথীর মিলিত হবার মুহূর্তের সাক্ষী হতে পেলেও যেন মিলনটা আর হলো না। ওদের চোখে জল নেমে এলো। জলের অভ্যন্তরে ওদের দিকে একজন সাথীকে ওরা আসতে দেখে যতটা আনন্দিত হয়েছিল, এক মুহূর্তেই অদৃশ্য হয়ে যেতে দেখেও
এই অকল্পনীয় বাস্তবটাকে সামনে দেখে ওরা যেন প্রচণ্ড মর্মাহত হলো। জেমস বলল, সব দুর্ভাগ্য। কেউ একজন আমাদের মতোই বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সেটা আর হলো না। কিন্তু আমাদের বাঁচতে হবে। চলো, থেমে থাকলে চলবে না। দুজনে হাত ধরাধরি করে আমরা আরো আরো উপরে উঠতে থাকি। মনে রাখবে, যত আমরা উপরে উঠবো তত আমাদের বাঁচার আশা জিয়েই থাকবে। আর মনে পড়ে আমাদের সেই শপথের কথা, জীবনের শেষটুকু দিয়ে আমরা এই জীবন সংগ্রামে লড়বো, লড়াকু খেলোয়াড়ের মতো। এত কথা জেমস বলে চলেছিল অ্যান্ডারসনকে। ওরা দুজনেই একসাথে উপরে উঠছিল। জেমস অ্যান্ডারসনকে বলল, আমি উপরের দিকে নজর রাখছি, তুমি নিজের দিকে নজর রাখতে রাখতে চলো। একসাথে এই গভীর জলের মধ্যে দুদিকে তাকিয়ে এগোনো একার পক্ষে সম্ভব নয়। তাছাড়া এখন আর আমাদের চারিপাশে কোনো নিরাপত্তা বলয় নেই। পদে পদে রয়েছে বিপদ। কখন সেই টানকেলাসটা কোন দিক থেকে চলে আসবে? আমাদের সমস্ত অস্ত্রশস্ত্র সব ওই সাবমেরিনেই রেখে এসেছি। আত্মরক্ষার কোনো অস্ত্রই নেই। তবু আমরা ভেঙে পড়বো না। আরো জোরে জেমস, হাত পা ছোড়ো, ওপরে আমাদের পৌঁছতেই হবে। অ্যান্ডারসন জেমসের সাথে জলের বাঁধা কাটিয়ে উঠছিল আর জেমসের কথাগুলো শুনে যাচ্ছিল। কিন্তু অ্যান্ডারসনের এসব কথা শুনে কোনো জবাব দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। প্রায় 2 ঘন্টা ধরে এক নাগাড়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে সে কাহিল হয়ে গেছে। শরীরে অবসাদ নেমে এসেছে চরম। একটু কোথাও শুয়ে বিশ্রাম যেন অনেকটাই শান্তি। উপরে উঠতে উঠতে ওরা দেখল জলের উপর থেকে বুদবুদের ফেনা নিচে নেমে আসছে। কী ব্যাপার, এত বুদবুদ? বিষয়টা অ্যান্ডারসনকে কৌতূহলী করে তুললেও জেমস কিন্তু অবিচল, কারণ সে জানে এই বুদবুদ কিসের এবং কোথা থেকে নেমে আসছে। বিষয়টা সে অ্যান্ডারসনকে বলল। আমাদের এই এত কষ্টের অবসান হতে চলেছে খুব শিগগিরই, বুঝলে অ্যান্ডারসন? আমি ঠিক বুঝলাম না তোমার কথা। ক্যাটরিক জাহাজ নিয়ে আমাদের দিকে আসছে। ওই যে বুদবুদ দেখতে পাচ্ছ, এও জাহাজের ফলেই তৈরি হয়েছে। সমুদ্রের জলে তুমি ভারী কোনো বস্তু ফেললেই দেখবে সে যদি ডুবে যায়, তবে ডোবার মুহূর্তে জলে তার থেকে অসংখ্য বুদবুদ তৈরি হয়। আর এই জলের ওপর থেকে এত বুদবুদ নেমে আসছে দেখছো, ওই ক্যাটরিকের জাহাজের ভারে। ওটা যত নিচে আসছে ওর ফলে জলে এমন ফেনা তৈরি হচ্ছে, এটা একটা সংকেতের মতো। তবে কি আমরা বিপদমুক্ত? এই কথার পরিপ্রেক্ষিতে একটা হাসি খেলল জেমসের মুখে। কিন্তু তখনই দেখা গেল বহুদূর থেকে সেই দানবীয় মাছটা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। ছোট থেকে ক্রমশ বড় হয়ে উঠছে সেটা। প্রায় 15 মিনিট এভাবেই চলল। কিন্তু ততক্ষণে ওই মাছ তাদের একেবারে সামনে এসে পড়েছে। এটাকে সামনে থেকে দেখলে সত্যিই বুকে কাঁপুনি দিয়ে ওঠে। ওর ধারালো ব্লেডের মতো দাঁতগুলো ক্রমশ জলের অভ্যন্তর থেকে স্পষ্টতর হয়ে উঠছে। ওটা চলে এসেছে তাদের অনেকটা কাছে। ওর গতিবেগের সঙ্গে তারা কি আর পারবে? তারা যতই জোরে সাঁতার কাটুক, ওই যে আবার ডান ক্লিসটা হাঁ করে মুখটা আরও প্রসারিত করলো। ওই 2 চোয়ালে ব্লেডের মতো দাঁত তার স্পষ্ট হয়ে উঠছে। আর কিছুক্ষণ হয়তো তাদের প্রাণ। জেমস এখনও তাদের সামনাসামনি মৃত্যুদূতকে দেখে ভয়ে তথস্থ হয়ে রয়েছে। তার হাত পা আর চলছে না। প্রচণ্ড ভয়ে স্ট্যাচুর মতো হয়ে গেছে সে। আর 100, 50, 40 হাত, 20 হাত এইভাবে তখন এই প্রকাণ্ড দৈত্যটা সেই বিরাট হাঁ করা মুখ নিয়ে তাদের একেবারে কাছে চলে এলো। জেমস অ্যান্ডারসন বলল, বিদায়। কথাটা বলার সাথে সাথেই জেমস চোখ বুজে ফেলে। আসলে তারা নিজেদের মৃত্যুটাকে নিজের চোখে আর দেখতে চায় না। চোখ বুঝে কিছুক্ষণ থাকার পর হঠাৎ একটা বিকট কান ফাটানো শব্দ আর জলের তীব্র ঢেউ হয়ে ওরা দুজন ছাড়াছাড়ি হয়ে গেল। দুজনেই চোখ খুলে ফেলেছে। কিন্তু এ কি, তাদের চোখের সামনে দৃশ্যটা একেবারেই বদলে গেছে। সেই স্বচ্ছ জলরাশি যা ভেদ করে দূর থেকে দূরান্তের জিনিস স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছিল, সেই ছবিটি গেল কোথায়? এখন তো জলের মধ্যে একটা কালো ধোঁয়া তাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে। তবে এ ধোঁয়ার গন্ধ জেমসের নাকে যেতেই সে বুঝেছে বিষয়টা। এটা একটা কামানের গোলা ফাটার গন্ধ।
আস্তে আস্তে জেমস উপরে উঠতে লাগলো। উঠতে উঠতে চারিদিকে ভালো করে দেখতেও লাগলো। সে তার বন্ধু অ্যান্ডারসন তার থেকে কিছুটা দূরে পাশাপাশি সমান্তরাল পথে সাঁতার কেটে উপরে উঠতে শুরু করলো। আর ওটা কি? ওইটা একটা সিঁড়ি, ওই তো ডুবন্ত জাহাজের তলদেশ। ওরা দুজনের দিকে বুড়ো আঙুলের একটা ইঙ্গিত করে সেই সিঁড়ির কাছে একত্রে গিয়ে মিলিত হলো। জেমস বলল, ভয় নেই, উঠে পড়ো, এই সিঁড়ি দিয়ে ক্যাটরিকের জাহাজ। ভগবান উপযুক্ত সময় আমাদের রক্ষা করেছে। ক্যাটরিক এই সাবমেরিন থেকে বোমা নিক্ষেপ করে দানবটাকে পরপারে পাঠিয়ে দিয়েছে। চলো চলো, ভেতরের দিকে গিয়ে ওকে একটা ধন্যবাদ দিয়ে আসি। কথাটা বেশ হাসি হাসি মুখ করে জেমস বলল। অ্যান্ডারসনও এই কথা শুনে বেশ হেসেই তার সঙ্গ দিল এবং দুজনে সিঁড়ি দিয়ে সাবমেরিনের মধ্যে ঢুকতে শুরু করল। সিঁড়ি দিয়ে ওরা রেলিং ধরে জাহাজের মধ্যে ঢুকে এলো, আর সাথে সাথেই ক্যাটরিক ওটা তুলে নিল। সিঁড়িটা জাহাজের কন্ট্রোল রুমের সুইচ টিপে ভিতরে অটোমেটিক্যালি টেনে নিল এবং সেই নামার পথের মুখটা হাজবল ঘুরিয়ে বন্ধ করে দিল। জেমস ক্যাটরিকের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ বন্ধু, সঠিক সময়ে এসে আমাদের তুমি প্রাণ বাঁচালে। তারপর দুজনে করমর্দন করলো ও বুকে আলিঙ্গন করে দুজনকে জড়িয়ে ধরল। অ্যান্ডারসনও জড়িয়ে ধরে আলিঙ্গন করলো ক্যাটরিককে। আমি তোমাদের দিকে আসছিলাম, কিন্তু এখানে এসে দূর থেকে জাহাজের এই আই হোলের মধ্যে দিয়ে তোমাদের দেখতে পাই। তখনই বুঝে গিয়েছিলাম তোমরা মারাত্মক বিপদগ্রস্ত। তোমাদের জড়াজড়ি করে উপরে আসা মনে একটা সন্দেহ জাগিয়েছিল তোমরা তোমাদের জাহাজে নেই। বুঝেছিলাম বেশ বড় সড় বিপদের মুখে তোমরা। তাছাড়া তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিলাম না, তার ফলে বুঝতে পারছিলাম না তোমরা এক্স্যাক্ট কোন লোকেশনে আছো। অবশেষে এখানে এসে তোমাদের দেখা পাই, তার সাথে দেখি তোমাদের দিকে হা করে এগিয়ে আসছে ওই দানব। তখনই গোলা চালাই এবং ওইভাবে তোমাদের পিছনে দেখেছি। কতকটা আবছা অস্পষ্টভাবে ছায়ার মতো ওটা আমি দেখেছি। বেশ বিরাট ছিল, কিন্তু এটা তো হাঙর নয়, এর মুখটা একটু অন্যরকম ছিল। এমন প্রাণী আমি আগে কখনো দেখিনি। এটা কি তোমরা কিছু বুঝতে পেরেছ? ডানকেলাস্টাস। ডানকেলাস্টাস? হ্যাঁ, প্রায় 32 ফুট দীর্ঘ এক ভয়ঙ্কর মাছ। এটাই আমাদের জাহাজের ওপর আক্রমণ করে তাকে ধ্বংস করে দিয়েছে, সেই সঙ্গে আমাদের অনেককেই আক্রমণ করে মেরে ফেলেছে। বুঝতে পারছো এই মাছের শক্তি? আর এটাই তোমার আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। কমিউনিকেশন ডিভাইসটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাই আমরা কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। তোমার জাহাজেও কোনো খবর দিতে পারিনি। এজন্য সত্যি ভীষণভাবে দুঃখিত। তবে তোমরা সত্যি মারাত্মক একটা বিপদের মধ্যে ছিলে। আমি ঠিক সময় না এলে ওটা তোমাদের পেছনে এসে গিয়েছিল, তোমাদের খেয়ে ফেলতো। তবে এখন সব দিক থেকে নিশ্চিন্ত। আমার কামানের গোলায় ওটা একেবারে ধূলিসাৎ। সেটা ঠিক, কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, কারণ এমন বড় আরো একটা মাছকে আমরা দেখেছি, আর দেখেছি ওর বেশ কিছু বাচ্চাকে। সেটাকে আমরা মারতে অপারক হয়ে গিয়েছিলাম। ওই যে ওই বলে ক্যাটরিক সাবমেরিনের আইহোলের সামনে হাত নির্দেশ করল। আর তখনই ওরা তিনজন জাহাজের আইহোল দিয়ে দেখতে পেল সেই দানবটা যাকে নিয়ে এত কথা হচ্ছিল, সেটা ওদের জাহাজের সামনে নির্দিষ্ট একটা দূরত্ব রেখে এদিকে স্থির তাকিয়ে আছে। আর তার সারা শরীর জুড়ে তার সেই ছোট্ট ছোট্ট সদ্যজাত অগণিত বাচ্চাগুলো ঘুরপাক খাচ্ছে একটা ঝাঁক হয়ে। তবে বাচ্চাগুলোকে এত দূর থেকে ছোট লাগলেও এক একটা কম করে 3-4 ফুটের মতো লম্বা। এগুলো মুহূর্তে একটা মানুষকে দলবদ্ধভাবে খুবলে খেতেও পারে। মাছটার এভাবে নিশ্চল হয়ে জাহাজের দিকে ওভাবে তাকিয়ে থাকা দেখে জেমস বলে উঠল, মাছটা আসলে আমাদের সাবমেরিনটাকে বোঝবার চেষ্টা করছে যে এটা কি। আসলে এমন আকৃতির জিনিস ওরা সচরাচর জলে দেখেনি,
আবার এমন আকৃতির জিনিস ওরা এখন বেশ কিছুক্ষণ ধরে দেখছে। এর মধ্যে তোমাদের মতো খাবার দেখতে পাচ্ছে, তাই ওরা এই জাহাজটাকে কতটা খাবারের বাক্সর মতো ভাবছে। এর মধ্যে আক্রমণ চালালে এর ভেতর থেকে তোমার আমার মতো মানুষদের ধরে খেতে পারবে ওরা। তাই আমার মনে হচ্ছে ওটা এবার আমাদের এই সাবমেরিনে আক্রমণ করবে। তাই আর দেরি করা সম্ভব না। ক্যাডরিক, মাছটাকে স্থিরভাবে জলে পাওয়া গেছে। ওরা আমাদের সাবমেরিনের ওপর আক্রমণের আগেই তুমি একে আক্রমণ করে শেষ করে দাও। বাচ্চাগুলো ওর সাথে আছে, ওর সাথে ওর ভবিষ্যৎকেও নষ্ট করে দাও। এই বাচ্চাগুলো বেঁচে থাকলে এগুলো ভবিষ্যতে এই প্রশান্ত মহাসাগরের অতল জলরাশির মধ্যে ডুবুরিদের কাজে বড় বাধা হয়ে দাঁড়াবে। ভবিষ্যতের কথা ভেবে ওকে নিশ্চিহ্ন করে দাও। কথাটা শুনেই ক্যাডরিকের হাত পড়ে গেছে বাম দিকে আর ডান দিকে থাকা দুটো সুইচে। সুইচ দুটো চৌকো লাল রঙের। সেগুলোর উপরে হাত পড়তেই জাহাজের আইহোলের দুপাশে জলের মধ্যে রকেটের গতিতে দুটো মিসাইল ছুটে গেছে ওই মাছটার দিকে। ওটার গায়ে ওটা লাগার আগে শেষ মুহূর্তে মাছটা একটু নড়ে চড়ে উঠেছিল, সেটা বোঝা গেল। তারপরেই দুম করে একটা বিকট আওয়াজে জলের মধ্যে ভীষণ কাঁপুনি, বড় বড় ঢেউ এসে জাহাজের আইহোলের ওপাশে আছড়ে পড়ছে। জাহাজে উপস্থিত তিনজনের মুখে হাসি। তারা উল্লাসে একসঙ্গে বলে উঠল, সকলের সম্মিলিত দৃষ্টি জাহাজের কন্ট্রোল রুমে থাকা র্যাডারের উপরে, যেখানে একটা কথা বারবার ব্লিঙ্ক করছে, মানে ওদের সামনে উপস্থিত সেই বিশালাকার ডানকেলেস্টাসের সঙ্গে তার সমস্ত বাচ্চারা ক্যাডরিকের সাবমেরিনে উপস্থিত উন্নত প্রযুক্তির জোড়া মিসাইলের আঘাতে একেবারেই নিশ্চিহ্ন। একটা বড় সাফল্য। এই অতল জলে থাকা একটা বিভীষিকার অবসান চিরতরে। আর ওই যে ওদের তিনজনের পাশে সাবমেরিনের ঠিক ডান দিকে রাখা রয়েছে সেই ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথের দুষ্প্রাপ্য হার, যেটা তাদের উদ্ধার করাই ছিল মূল লক্ষ্য। সেই হারের সঙ্গে জায়গা করে নিয়েছে আরও সামান্য হিরে জহরত, যার জন্য তাদের এই দীর্ঘ অতল জলের যাত্রায় কত মানুষ হারিয়ে গেল চিরতরে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, তাপস বাবুয়ের কলমে অতল জলের বিভীষিকার অন্তিম পর্ব। এই সমগ্র উপন্যাসের গল্প পাঠে ছিলেন খুশি। এছাড়াও বিভিন্ন চরিত্রে ছিলেন কৃতি, বাপি, রাজীব, প্রদীপ্ত, সৌরভ, সাত্তকী, সূর্য, নিবেদন, অর্ণব, তুহিন, শিবাজিৎ এবং খুশি। এই গল্পের আবহ রচনায় রয়েছে সাসপেন্স স্টুডিও। এই গল্পের সমগ্র পর্ব পরিচালনায় ছিলেন খুশি। এই গল্পের ভিডিও রূপ দিয়েছেন খুশি। এই গল্পের কভার ডিজাইন করেছেন সূর্য। এই পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং SKO 2.0কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন গল্প শুনতে থাকুন, শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ।